নমস্কার। আজকের লাইভের বিষয় বিএমআই, বডি মাস ইন্ডেক্স, যোগ্য বনাম ফ্রেশার্স নিয়োগ এবং সাম্প্রতিক বিষয়। অনেকেই ভাবছেন যে বিএমআই এর সঙ্গে আবার এই বিষয়গুলো বেমানান হয়ে গেল না। উপায় নেই, কারণ বেশ কয়েকজন প্রশ্ন করেছেন আমার সহযোদ্ধা এই বডি মাস ইন্ডেক্সের ব্যাপারটা, তাই এই লাইভেই সেরে নিতে চাইছি। আর এখন বুঝতেই পারছেন যে একটা লাইভে যতগুলো বিষয় জরুরি বিষয় বলা যায় সেটাই আমার লক্ষ্য, কারণ কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে লাইভ করছি। তবে তার আগে আরো একটি প্রশ্নের উত্তর দিতে চাই। আমার অনেক যারা সাম্প্রতিক যুক্ত হয়েছেন আমার ইউটিউবে বা আমার ফেসবুকে, তারা অনেক পরামর্শ দিচ্ছেন। তারা অবশ্যই ভালোবেসেই দিচ্ছেন, ভালো চান বলেই হয়তো দিচ্ছেন। যে তারা বলছেন যে ইউটিউব বা ফেসবুক মনিটাইজ করলে তো ভালোই হয়, এখন তো সেরকম কিছু স্ট্রাইক করছে না। ঠিকই, অবশ্যই করছে না। ফেসবুকে এখন কমিউনিটি স্ট্রাইক সেরকম আমি দেখছি না অন্তত, আর ইউটিউবেও দেখছি না। বরং ফেসবুকে প্রশংসায় করা হচ্ছে কন্টেন্টের জন্য। বেশ কয়েকবার মনিটাইজেশনের প্রস্তাব এসেছে, অপশন আছে এখনো ওপেন। ইউটিউবে তো অনেক আগেই এসেছে, প্রথম চ্যানেলেও ছিল, এই চ্যানেলেও আছে এখনো এক্সিস্টিং। 1.5 বছরে 1 লক্ষ ঘন্টা ছুঁই ছুঁই, সামান্য কিছু ঘন্টা বাকি আছে, আজকালের মধ্যেই হয়ে যাবে 1 লক্ষ ঘন্টা 1.5 বছরে এই নতুন ইউটিউব চ্যানেলে। আর ভিউ তো অবশ্যই ওই 7 লক্ষের কাছাকাছি, এইরকমই মনে হয় শেষ যা দেখেছিলাম। তো স্বাভাবিকভাবেই প্রস্তাব আসবেই, কিন্তু আমি গ্রহণ করিনি। তো যারা এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন, নতুন এসেছেন বা অনেক সহযোদ্ধা, তারা ভাবছেন, বলছেন যে এই অর্থ স্যার আপনি ভালো কাজে লাগাতে পারেন, চেতনা বিস্তারের কাজে লাগাতে পারেন, ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিক, এই ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ তো ভালো কাজে লাগানো যেতেই পারে, একদম ঠিকঠাক যুক্তি। সমস্যাটা অন্যত্র। এটা আমার প্রিন্সিপালের প্রশ্ন। কি প্রিন্সিপাল? এবার ভাবুন দেখি, আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমার ভিডিও শুনছেন, সেই সময় ভিডিও থামিয়ে কোকা কোলার অ্যাড, কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড, অথবা হরলিক্স ডায়াবেটিস প্লাস এর অ্যাড, বা কোনো সাম্প্রতিকভাবে কালে লঞ্চ হওয়া হেলথ প্রোডাক্ট যেগুলোর বিরুদ্ধে আমি সচেতন করি আপনাদের, সেগুলোর অ্যাড যদি চলতে থাকে, সেটা কেমন লাগবে? সেক্ষেত্রে তো আমার এখতিয়ার থাকবে না। আপনি যখন পার্টনারশিপে যাবেন, ওদের যে চুক্তি আছে, ইউ হ্যাভ টু ওবে। সেই ক্ষেত্রে ইউটিউব, ফেসবুক আপনাকে তো সরাসরি তাদের গ্যাঁট থেকে টাকা দেবে না। তারা পাবে অ্যাডভার্টাইজার থেকে, এবং সেইখান থেকে একটা অংশ তারা রেখে দেবে, বড় অংশই রেখে দেবে, সেখান থেকে এঁটো কাটা আপনাকে দেবে। তাহলে এটা কেমন দাঁড়াবে? ভালো দেখাবে কি? আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতিগত প্রশ্ন। দ্বিচারিতা হয়ে যাবে। যার বিরুদ্ধে যে চেতনা বিস্তার করছি, যে সব প্রোডাক্টের বিরুদ্ধে, যেগুলো আসলে বিষ, যা আমাদের ক্ষতি করে চলেছে অবিরত, স্বাস্থ্যহানি ঘটাচ্ছে, সেই সব প্রোডাক্টই যদি আমার চ্যানেলে বিজ্ঞাপনের আকারে আপনাদের সামনে আসে, সেটাতে তো সমস্যা। যারা আমার সহযোদ্ধা,
তারা না হয় দু একজন বুঝলেন, কিন্তু আমার চ্যানেলে তারও অনেকে নতুন মানুষ যুক্ত হচ্ছেন প্রতিদিন, সংখ্যায় যে যতই অল্প হোক বা যতই বেশি হোক। তো তাদের কাছে কি বার্তা যাবে? এটা আমার নীতি বিরুদ্ধ, আমি এটা করতে পারবো না। শুধু কি তাই, আমার ইংরেজি বইটি যেটি ইউরোপ থেকে প্রকাশিত হয়েছে, আপনারা জানেন আমার সেই বইটির কথা, যারা পুরনো, ইটস লাভ স্টুপিড, ইংরেজি বই। তো সেটি সেই সময় 2017 সালের বই। স্বাভাবিক তখন করোনা আসেনি, তখন আমি আমার লেখালেখির ধরন, বইপত্র, এগুলো তাতে গভীরতা থাকলেও সেগুলো তো মেন স্ট্রিম বা জায়নিক শক্তির বিরুদ্ধাচরণ করেনি। তো সেই সূত্রে ইউরোপে যাওয়া, গ্রন্থ প্রকাশ, অনুষ্ঠান, শুধু তাই নয়, আমাদের দেশে, আমাদের রাজ্যেও অনেক জায়গায় আমন্ত্রিত হয়েছি, বলেছি, গিয়েছি। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে, সেই বইটি যেহেতু আমাজনে আছে, আমাজন, তার লিঙ্কটি আমি কখনোই আমার ফেসবুকে দিই না, এবং বইটির কথা আমি উল্লেখও করি না। খেয়াল করে দেখবেন, এই কতদিন বাদে, বহুদিন বাদে হয়তো এই নামটি আমি বললাম, সেটা ফেসবুকেই বলুন আর ইউটিউবেই বলুন, কারণ ওই বইটি আমাজনে আছে। তাহলে বুঝতেই পারছেন যে আমার এই জায়গাটা কতটা স্ট্রিক্ট, যে যেহেতু আমাজনে আছে, আমি ব্যক্তিগতভাবে কখনোই এই এই ধরনের অনলাইন জায়েন্টি বলুন, যাই বলুন, কোনোদিন কোনো কিছু কেনাকাটা করিনি এবং আগামীতে করব না। এটা আমার প্রিন্সিপাল। সেটাও যেমন আমি ধরে রেখেছি, তেমনি সেখানে আমার কোনো বই যদি রাখা হয়, সেটা তো আমি রাখিনি, প্রকাশক রেখেছেন, তিনি রাখতেই পারেন, তার অধিকার আছে, তিনি বিপণন করতেই পারেন, বহু মানুষের কাছে পৌঁছতে চাইতেই পারেন। ঠিক আছে, তিনি রেখেছেন। এরপরে ফ্রান্সেরও আরো কয়েকটি জায়গায় দেখলাম বইটি রাখা হয়েছে, কয়েকটি এই ধরনের বিপণন, অনলাইন বিপণন সংস্থায় দেখতে পেলাম, গুগল সার্চ করলেই পাওয়া যায়। তো রাখুন, তারা রাখতেই পারেন, কিন্তু আমি সেই লিঙ্কটি আমার ফেসবুকে বা ইউটিউবে আমি কখনোই দিই না। খেয়াল করে দেখবেন, করোনার বিরুদ্ধে, মানে এই প্যান্ডেমিকের বিরুদ্ধে লড়াই শুরু করার পরে আমি এটা দিই না কখনো, এটা আমার প্রিন্সিপাল। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা স্ট্রিক্ট প্রিন্সিপাল আমি এই সব ক্ষেত্রে মেনটেন করে থাকি। তাই এই অনুরোধটা করবেন না। তাই আমি বিশ্বাস করি, আপনারা যদি আমার পাশে থাকতে চান, যদি মনে লড়াইকে আরো ছড়াতে চান, চেতনা বিস্তারকে বর্ধিত করতে চান, তাহলে আমার বই সংগ্রহ করুন, পাশে থাকুন, বা আরো অন্যভাবে অনলাইনে, অফলাইনে এই কাজটি, বিস্তারের কাজটি করতে থাকুন। সেটা অনেক ভালো হবে, বেটার হবে। 6 ডিসেম্বর আমরা মিলিত হতে চলেছি মহাবোধি সোসাইটি হলে, কলেজ স্ট্রিট এলাকায় 3টে থেকে 6টা পর্যন্ত। আসুন, মত বিনিময় করি, সাংস্কৃতিক আদান প্রদান করে। এবারে আসছে আজকের বিষয়, বিএমআই, বডি মাস ইন্ডেক্স নিয়ে প্রশ্ন করেছেন একজন। ওই যে আপনারা জানেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়ান হিসেবে দেখা হয়, বডি মাস ইন্ডেক্স, হাইট, ওয়েট, সেটাকে মাথায় রেখে আপনার ওজন কত হওয়া উচিত, তার একটা আইডিয়াল মাপ বা স্ট্যান্ডার্ড, সেটা কি সত্যি বিজ্ঞানসম্মত, গ্রহণযোগ্য? না, আমি মনে করি না। বিএমআই কে ছুঁড়ে ফেলে দিন। মানে আপনার যদি খুব ঠিকঠাক বিএমআই থাকে, মানে হাইট, ওয়েট ইত্যাদি ইত্যাদি যে মেজারমেন্ট, তা সত্ত্বেও আপনার অনেক অসুখ হতে পারে,
মানে আপনি স্বাস্থ্যবান থাকবেন এমন নয়। সেক্ষেত্রে আপনার ব্লাড সুগার হতে পারে, কোলেস্টেরল হতে পারে, প্রেশারেরও ব্যাপার থাকতে পারে, সমস্যা হতে পারে, ব্লাড প্রেশারের সবকিছুই হতে পারে, কিছু যায় আসে না তাতে। আসল হওয়া উচিত মাস, মানে মাসল। আসল মেজারমেন্ট হওয়া উচিত মাসল ফ্যাট, যে অনুপাত, সেটাই মেজারমেন্ট হওয়া উচিত। তাতে করেই কিন্তু শরীর অনেক বেশি সুস্থ থাকে, কারণ মাসলে গ্লুকোজ সঞ্চিত থাকে, আপনারা তো জানেন। এবং টাইপ 2 ডায়াবেটিস রোধ করতে, এছাড়া আরো অনেক রোগ, হার্ট ফাংশন থেকে শুরু করে ব্লাড সার্কুলেশন, এই সমস্ত কিছু ঠিকঠাক রাখা এবং সচল রাখার ক্ষেত্রে মাসেলের একটা বড় ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর তাই আপনার লক্ষ্য হওয়া উচিত হায়ার মাসেল টু ফ্যাট রেশিও। অর্থাৎ ধরুন একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের সামনে। মনোহর আইচ, তার পকেট হারকিউলিস বলা হয়, তো তার উচ্চতা কত ছিল? 4 ফুট 11 ইঞ্চি, তাই তো? কিন্তু তার ওজন কত ছিল? 4 ফুট 11 ইঞ্চিতে কি হওয়া উচিত ওজন? বিএমআই অনুসারে যেটা বলা হচ্ছে, এই 40 থেকে 50 কিলোগ্রামের মধ্যে হওয়া উচিত যদি এই রকম উচ্চতা থাকে। কিন্তু মনোহর আইচের উচ্চতা ওজন কত ছিল? 63 কেজি এবং তারও বেশি, কখনো এদিক ওদিক ওঠানামা তো করেই, স্বাভাবিক। ধরুন 63 কেজি ধরেই যদি এগোন, সেটা কখনো কখনো 70-এর কাছেও পৌঁছে যেত। সেটা কি করে? তারপরেও তিনি 100 বছরের বেশি বাঁচলেন কি করে? হ্যাঁ, অস্বাস্থ্যকর বিএমআই নিয়ে। শুধু তাই নয়, তবে হ্যাঁ, এই মাসল বিল্ডিং এ আপনি স্টেরয়েড, অ্যানাবলিক স্টেরয়েড, অমুক স্টেরয়েড ফেরয়েড হলে কিন্তু অন্য গল্প, যেটা আধুনিক কালের বডি বিল্ডাররা ব্যবহার করেন মাসল বিল্ডিং এর জন্য, রাতারাতি শর্টকাট মেথডের জন্য। সেটা ভয়ঙ্কর, সেটা এড়িয়ে চলো। মনোহর আইচ সে যুগে বা পরবর্তীতেও কখনো এই ধরনের মেডিকেশনের আশ্রয় নিয়েছিলেন বলে আমার জানা নেই। শুধু তাই নয়, ভারতের কোনো বডি বিল্ডার বা পালোয়ানে সেই সময়, বর্তমানের কথা আমি বলবো না, কেউই এসবের আশ্রয় নেননি। তারা প্রাকৃতিক পন্থায় কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিয়মিত ব্যায়াম এর মাধ্যমে এবং খাদ্য অবশ্যই মাধ্যমেই তারা এই দেহ সৌষ্ঠব অর্জন করেছিলেন। তাহলে বিএমআইটা কি দাঁড়ালো? আপনার ওজন, আপনার উচ্চতা যদি 5 ফুটও হয় বা 4 ফুট 11 ইঞ্চিও হয়, তাতে করে আপনার ওজন যদি 63-65 কেজিও হয়, কিন্তু সেটা যদি মাসল হয়, ফ্যাট নয়, মাসলটা যদি সেখানে রেশিও অনেক বেশি থাকে, তাহলে তো আপনি ঠিকঠাক আছেন, কোনো সমস্যা নেই। বিএমআই নিয়ে ভাবার কোনো গল্প নেই, চিন্তার কোনো গল্প নেই। আশা করি সংক্ষেপে আমি উত্তর দিতে পেরেছি। তাই ওজন নিয়ে তখনই চিন্তিত হবেন, বিএমআই নিয়ে তখনই চিন্তিত হবেন যদি আপনার বিএমআই যা লেভেল আছে তার চেয়ে অনেকটাই বেশি দেখাচ্ছে, 5 কেজির উপরে বেশি দেখাচ্ছে বা 10 কেজির কাছাকাছি বেশি দেখাচ্ছে, এবং সেটা ফ্যাট, মাসল নয়। কারণ আপনি ব্যায়াম করেন না, আপনি এক্সারসাইজ করেন না, কিছুই করেন না, শুধু ফ্যাটই বেড়ে চলেছে, তাহলে অবশ্যই চিন্তার। সেক্ষেত্রে ব্যবস্থা নিন। কিন্তু যদি আপনার এই ওজনটা মাসেলের কারণে হয়ে থাকে, আপনি যদি ব্যায়াম করে থাকেন, আপনার যদি মাসেল মাস বেশি থাকে, মাসেল টু ফ্যাট রেশিও বেশি থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এই হলো মোটা কথা। আশা করি যিনি প্রশ্ন করেছিলেন উত্তর পেয়ে গেছেন।
এবারে আসছি পরের বিষয়। যোগ্য বনাম ফ্রেশার্স বা ফ্রেশার্স বনাম যোগ্য কাজে লেগে গেছে। আপনারা জানেন বিকাশ ভবনের সল্টলেকে এসএসসি ভবন, তাকে ঘিরে গত দুদিন থেকেই আমরা দেখতে পাচ্ছি, গতকালও হয়েছে, আজকেও হয়েছে, উভয় পক্ষেরই প্রতিবাদ মিছিল, ধর্ণা, ডেপুটেশন। ফ্রেশার্সরাও গিয়েছেন, যোগ্যরাও গিয়েছেন। কোন যোগ্য? যাদের নাম নেই ভেরিফিকেশন লিস্টে। একটা মারাত্মক পরিস্থিতি, যেটা আমি বলেছিলাম, আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে এটা খিচুড়ি নোটিফিকেশন। এর ফলে এটা ঘটবেই, এবং এটা ঘটানোর জন্যই ওরা আলাদা করে পরীক্ষা না নিয়ে ইচ্ছে করে, আদালতও তখন কিছু বলল না, বুঝতেই পাচ্ছেন, আদালতও এর মধ্যে রয়েছে। আমি বারবার বলেছি প্রতিটি রাজনৈতিক দল, আদালত, সবাই, মাননীয়া, সবাই এই সেটিং এর সঙ্গে যুক্ত। কারণ এক কথায় বলতে গেলে ওদের আর শিক্ষক চাই না, পরিষ্কার, সরকারি শিক্ষক আর চাই না। অনেকগুলো কারণ আছে, আমি আপনাদের আগে বলেছি, তবু আরো একবার এই বিষয়টা বোঝবার জন্য, যারা হয়তো এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদের সূত্রটা ধরিয়ে দেওয়ার জন্য একটু বলে নিই, তারপরে আলোচনায় আসবো, এবং এই নিয়োগটা হবে কিনা, কজনের হতে পারে, শেষ পর্যন্ত কি দাঁড়াবে, সে বিষয়েও আলোচনা রাখব। তারপরে চলে যাব সাম্প্রতিক বিষয়ের কিছু আলোচনায়, যাতে করে আপনারা অ্যালার্ট থাকতে পারেন। প্রথমত, ওরা বিভিন্নভাবে বুঝিয়ে দিতে চাইছে যে ওরা সরকারি ক্ষেত্রে শিক্ষক নিয়োগ আর করবে না, ওরা করতে চাইছেই না। কিন্তু তা সত্ত্বেও অনিচ্ছায় ঢেকি গলার মতো করে ওদের নোটিফিকেশন বের করতে হচ্ছে, নিয়োগের নাটকবাজি করতে হচ্ছে, বোঝাতে হচ্ছে যে হ্যাঁ আমরা নিয়োগ চাই। কেন? ওই যে কর্মহীন বেকার যুবক যুবতীর যে একটা অংশ, বড় অংশ, লক্ষ লক্ষ, তাদেরকে ঠেকাতে গেলে একটা স্ট্র্যাটেজি চাই। সেই স্ট্র্যাটেজি অনুসারেই এরা কাজ করে চলেছে, যাতে করে একটা বিক্ষোভ বড় আকারের না নিতে পারে। এবং পাশাপাশি ডিভাইড অ্যান্ড রুলের খেলাটাও ওরা খেলে চলেছে। যতদিন পর্যন্ত সম্ভব, যতদিন পর্যন্ত যুবক যুবতীরা নিজে থেকেই এই রাস্তা থেকে সরে না যায় বা মরে না যায়, ভৌ ভৌ গুঁজে দেওয়া হয়েছে আপনারা জানেন, বা ধুঁকতে ধুঁকতে বিছানা না নেয়, বা ওই যে প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে, তারপরে ওই ভোটের পরে আমাদের দেখতে হবে ইন্টারেস্টিং কি সিচুয়েশন তৈরি হতে চলেছে। যতদিন না পর্যন্ত ওই সার্ভেলেন্স স্টেট, টোটাল কন্ট্রোলের পুলিশ নামিয়ে নিয়ে আসা যায়, অর্থাৎ যেটাকে আমি বলবো, যেটা ওরা চীনের মডেলটাকেই ওরা সামনে রাখতে চাইছে, ততদিন পর্যন্ত এরকম করে বিভিন্ন রকম কায়দা করে ঝুলিয়ে, আশা জাগিয়ে, মূলো ঝুলিয়ে, খুঁড়োর কলে মূলো ঝুলিয়ে, এদেরকে কিন্তু এটাকে লিঙ্গার করতে হবে, ডিলে করতে হবে। তো এই বার্তা, এই সিগন্যাল, ওরা যে শিক্ষক নিয়োগ করতে চাইছে না, সরকারকে সামনে রেখে, রাজনৈতিক দল তো আসলে পুঁজিবাদী জায়নের শক্তির দ্বারা পরিচালিত, সেটা ইতিমধ্যেও যারা বোঝেননি তারা আর কখনো বুঝবেন বলে মনে হয় না। তো এই বার্তাটা, তাদের যে শিক্ষক লাগবে না, আমরা কবে থেকে দেখতে পেলাম? কেন? খুব সোজা উত্তরটা, ইটস ভেরি সিম্পল আনসার। মাননীয়া যখন ক্ষমতায় এলেন 2011 সালে, তারপর থেকেই এই পলিসিটা নেওয়া হলো। তার পূর্ববর্তী সরকার, তারা কিন্তু প্রতি বছরই কম বেশি এসএসসির মাধ্যমে নিয়োগ করেছে, শিক্ষক নিয়োগ করেছে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই তারা নিয়োগ করেছে।
তো এবার তাদের প্রয়োজন মিটিয়ে ফেলা হলো, প্রয়োজন চলে গেল। তারা যতটুকু কাজ করবার জায়নের শক্তি তাদেরকে কাজে লাগিয়ে 34 বছর পরে তাদের বিদায় করে দিল। এবার ক্ষমতায় এলেন মাননীয়া। এই মাননীয়ার সময় যে নিউ ওয়ার্ল্ড অর্ডার পুরোদমে কায়েম হবে তার সূত্রপাত অবশ্যই বামফ্রন্ট আমলেই হয়েছিল। সেটা ঠিক হয়েছিল। আর তাই দেখবেন খেয়াল করে মাননীয়া ক্ষমতায় আসার পরে শিক্ষক নিয়োগ হয়েছে। কতজন শিক্ষক নিয়োগ হয়েছে? টেনে টুনে কোনো মতে করে ওই একটা এসএসসি হয়েছিল, যেটা 2016 সালে নিয়োগ হয়, মানে প্যানেল, সেটাও বাতিল হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন তো কেন হলো না? এত বছর উনি ক্ষমতায় আছেন, এসএসসি কেন হলো না? নিয়োগ অত্যন্ত কমে গেল। আমি বলবো কমানো হলো যাতে করে বিক্ষোভ সামাল দেওয়া যায় পরবর্তীতে। ভাবুন দেখে, একটা মাত্র এসএসসি হলো 2016 প্যানেল, সেটাও বাতিল করা হলো। কারণ এই নিয়োগের ব্যাপারটা বাধ্য হয়ে মাননীয়াকে করতে হয়েছিল ভোট রাজনীতির কারণে, এবং ভেতর থেকেই ঠিক করা ছিল, ঠিক আছে একটা প্যানেলকে আমরা নেগোশিয়েট করতে পারবো, বাতিল করতে পারবো পরবর্তীতে দরকার হলে। কিন্তু গাদাগুচ্ছের নিয়োগ করলে আগের সরকার যেমন করেছিল শিক্ষা বিস্তারের জন্য, যে কারণে করোনাটা সফল হলো, গ্রামে গঞ্জে এত এত শিক্ষা ছড়িয়ে গেল, এত এত শিক্ষক ছড়িয়ে গেলেন, তারা তো ভাইরাসের ভয় ভূত থেকে শুরু করে পেটোয়া যে শিক্ষা সিলেবাস, স্বাস্থ্য, এগুলোই তো তারা শেখালেন। তার ফলে করোনাটা সফল হলো, প্যানিকবাজি সফল হলো। যাই হোক, সেটার প্রয়োজন মিটে গেল। এখন তো ডিজিটাল সার্ভেলেন্স চলে এসেছে, ডিজিটাল কন্ট্রোল চলে এসেছে, স্মার্টফোনের ডেন্সিটি অনেক বেড়েছে। এখন আর ওই শিক্ষকদের দরকার নেই। এখন মানুষ বাধ্য হয়ে ভয়ে মানতে বাধ্য হবে, অথবা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ব্রেন ওয়াশ হয়ে তারা বাধ্য এবং বদ্ধ হয়ে যাবে সহজেই, এবং বদ্ধ এবং বদ্ধ তিনটেই হয়ে যাবে। তাই এদের তাদের দরকার নেই। এআই আবহে কর্পোরেট সেক্টরের ক্ষেত্রেও এবং সর্বত্র ক্লারিক্যাল কাজকর্মগুলো, করণিকের কাজকর্ম থেকে শুরু করে ডেটার বিভিন্ন রকমের কাজকর্ম, এবং শিক্ষকদের একটা বড় অংশকে এই এআই রিপ্লেস করতে পারে সহজেই। সেটা আপনারা জানেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রয়োগও হয়েছে। এমতাবস্থায় এআইটা তো নতুন নয়, এআই এর পদধ্বনি আমরা অনেক আগে থেকেই শুনছি, তো সেগুলো ঠিক করা ছিল। তাই আরো যদি প্যানেল হতো তাহলে বলুন কি অবস্থা হতো। এত এত প্যানেলকে ছাঁটাই করতে সমস্যা হতো, বিক্ষোভ অনেক বাড়তো, ডিভাইড অ্যান্ড রুল করেও সামাল দেওয়া যেত না। তাই একটি 2016 প্যানেল সবেধন নীলমণি করা হয়েছিল, যেটা এখন কাজে লাগানো হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলের ক্ষেত্রে। ছাঁটাই তো হয়েই গেছে, জানেন নিশ্চয়ই। তাই বার্তাটা তখন থেকেই ছিল। এবার ওদের জায়গাটা ভেবে দেখুন। ওদের মানে সরকারকে এইভাবে না দেখে, আপনারা হয়তো বলবেন, মিডিয়াতে বলে উত্তরপ্রদেশে এত শিক্ষক নিয়োগ হলো, বিহারে এত শিক্ষক নিয়োগ হলো, ওটা করোনার মতো। ওখানে গিয়ে যুবক যুবতীদের সঙ্গে কথা বলে আসুন। করোনায় যেমন ইটালিতে এত লোক মরে যাচ্ছিল, ওখানে এত লোক মরে যাচ্ছিল, স্পেন ফাঁকা হয়ে গিয়েছিল, সেরকম ভাবে আমাদের ভয় দেখানো হয়েছিল। তেমনি ওরা ডিভাইড অ্যান্ড রুলের জন্য বিভিন্ন রকমের ভুল তথ্য, ফেক খবর বা পুরনো খবর এদিক ওদিক করে, বা হয়তো শুধুই বিজ্ঞপ্তি, সেটাকে এদিক ওদিক করে, এআই এখন বহু কাজে লাগছেও বটে, সেগুলোকে আমাদের সামনে পরিবেশন করে এবং আমাদের ভাবায় যে ওই রাজ্য দারুণ রকম ভাবে দুর্দান্ত শিক্ষক নিয়োগ করছে, আর কেউ বেকার নেই। যারা যারা শিক্ষক হতে চান তারা সবাই শিক্ষক হতে পারছেন, এরকম একটা প্রচার রাখে। কিন্তু আমি বাস্তবে বলেছি যে এটা সমগ্র বিশ্বে এবং আমাদের তৃতীয় বিশ্বে বিশেষ করে, কারণ এই কাজগুলো অনেকগুলোই প্রথম বিশ্বে হয়ে গেছে, কিন্তু সেখানে জনসংখ্যা অত্যন্ত কম বলে কোলাটারাল ড্যামেজ যেটাকে বলেন, মানে জনজীবনের উপর ভয়ঙ্কর প্রভাব সেভাবে দেখা যায়নি এখনো পর্যন্ত, করোনা ভ্যাকসিন ছাড়া বা অন্যান্য নীতি ছাড়া। কারণ লোকসংখ্যা সেখানে এত কম, ইউরোপের মতো দেশে, সেখানে এআই এর
প্রয়োগ হলেও অতটা বিপদ ঘটে না যতটা আমাদের মতো বেশি লোক সংখ্যার দেশে এআই এর প্রয়োগ হলে ঘটছে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তো সেই কারণেই হোক ওরা, কিন্তু ওই যে এআই একটা মুনাফার প্রযুক্তি, যেখানে কর্মচারী কমিয়ে দিয়ে বা নামমাত্র রেখে মাইনে খাতটা বাদ দিয়ে দেওয়া যায়। আপনি 100টা কর্মচারীর বদলে যদি বাদ দিয়ে যদি আপনি এআই দিয়ে কাজ চালাতে পারেন, তাহলে তো আপনার মুনাফা অনেক বাড়বেই। পাশাপাশি কম্পিটিশন আছে, এটা বড় রকমের বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেক্টরের সাথে চক্রবুহের দিন রাত্রি আর কি। সেক্ষেত্রে আপনি টিকে থাকতে গেলে অথবা পাশাপাশি মুনাফাকে প্রফিটকে যদি আপনারা বজায় রাখতে চান বা এনহ্যান্স করতে চান, মালিক হিসেবে আপনারা তো তাই করছেন না? অবশ্যই করছেন। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের কাদের দরকার। তাই সরকার যেহেতু এখন পুরোটাই কর্পোরেট সেক্টরের দ্বারা পরিচালিত, জায়োনিস কর্পোরেট সেক্টরের দ্বারা পরিচালিত, শিক্ষায় বেসরকারীকরণের কর্মসূচি পাকাপোক্ত হয়ে গেছে পিপিপি মডেলের নামে, স্বাস্থ্যক্ষেত্রেও তাই। তাই তারা সরকারের হাত পা বেঁধে রেখেছে এবং সরকারও এই কর্পোরেটের দালালি করতে বাধ্য হচ্ছে। এটা নতুন নয়, আগেও হয়েছে। তবে কর্পোরেটের নীতিটা বদলেছে এখন এআই এর জামানায়, রোবোটিক্স এর জামানায়। ওরা যখন সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে যখন এই প্রযুক্তিগুলো আরো জোরদার হলো, তখন থেকেই ওরা ঠিক করে রেখেছিল, আগেই ঠিক করে রেখেছিল, এবার সুযোগ তৈরি হলো যে আমরা পুরো সব ক্ষেত্রগুলোকে বেসরকারি হাতে নিয়ে যাব, কর্পোরেট হাতে নিয়ে যাব, কন্ট্রোল করব। তো এই পলিসিতে ওরা এই শিক্ষকদের আর রাখতে চাইছে না, বা নিয়োগ তো দূরের কথা, করতে চাইছে না। এখন ওই ঢেকি গোলার মতো করে নোটিফিকেশন বের করছে যাতে করে একটু বিক্ষোভ সামাল দেওয়া যায়। মারধরের ব্যাপারটা তো আছেই, বুঝতেই পাচ্ছেন যুব সমাজ কিন্তু ফুঁসছে। আর যুব সমাজের ক্রোধ প্রশমনের জন্য, মানুষকে অন্যদিকে ডাইভার্ট করবার জন্যই আমাদের দেশে যেমন স্যার যেটা বুঝতেই পাচ্ছেন আসল উদ্দেশ্য ওই বাংলাদেশি অমুক তমুককে দেখিয়ে, মানে ওই হিন্দুত্বকে জাগরণ করা ইত্যাদি ইত্যাদি দেখিয়ে মানুষকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, ব্যতিব্যস্ত করে দেওয়া, যাতে করে বেকার যুবক যুবতীও ডকুমেন্টের খোঁজে হন্যে হয়ে বেড়ায়। তখন আর বিক্ষোভ, পুলিশের পুলিশের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা, এসব তো তারা ভাবতেই পারে না। বা আবার ডকুমেন্ট আগে বের করে, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে কি সব ভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ব্যস্ত রাখা হয়েছে। এই কারণেই এখানে স্যার। আর বাংলাদেশে হাসিনার বিচার, ওখানেও যুব শক্তি ক্ষেপে আছে। চাকরি নেই, বাকরি নেই। একটু গভীরে গিয়ে দেখুন, যদি আপনারা ইতিহাসটা মনে করতে পারেন, যে হাসিনার পতনের মূলে যে যুব শক্তিকে ব্যবহার করা হয়েছিল, তখনই আমি বলেছিলাম এটা একটা প্রয়, এটা ব্যবহার করা হচ্ছে মাত্র। আসলে এটা আন্তর্জাতিক জায়োনিস চক্রেরই একটা কার্যকলাপ। স্বাধীনতা সংগ্রাম এরকম একটা ব্র্যান্ডিং করে, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। সেখানে কি ছিল? কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের জন্য তাদের বাচ্চা কাচ্চাদের কোটা, বিভিন্ন রকমের কোটা বাংলাদেশে ছিল, যেটা হাসিনার সরকার, তার পিতা মুজিবুর রহমান আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার অগ্রণী সৈনিক ছিলেন, তিনি সেটাকে চালিয়ে যাচ্ছিলেন। তো মাঝে আবার তিনি বলেছিলেন যে না, এটা তুলে নেব, এরকম টানাপোড়েন চলছিল। যাই হোক, তো এইবার কি হলো, এবার যুব সমাজের মধ্যে তো বিক্ষোভ বাড়ছিল স্বাভাবিকভাবেই। তখন একটা তো নতুন কিছু মূল্য দিতে হয় যাতে করে আশায় মানুষ বাঁচে। এই কারণেই হাসিনাকে সরিয়ে দেওয়া হলো এবং এরকম একটা প্রমোট করা হলো, প্রচার করা হলো যে এইরকম কোটার কারণে আর চাকরি বাকরি হচ্ছে না, সরকারি চাকরিতে সব কোটা ঢুকে গেছে। স্বাধীনতা সংগ্রামীদের কোটা বিরোধী আন্দোলন হিসেবেই কিন্তু এটার আত্মপ্রকাশ ঘটে, আপনারা জানেন। তারপরে সেটা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত করা হয় এবং হাসিনা ভারতবর্ষে পালিয়ে আসে। বহু মানুষ মারা যান, কিন্তু একজনও সেখানে শিল্পপতি, কোটিপতি, বিলিয়নিয়ার কেউই মারা যাননি, সাধারণ মানুষই মারা গেছেন, হিন্দু মুসলমান যাই হোক না কেন। তো কিন্তু প্রশ্ন করুন, সেটা কি আদৌ
চাকরি হলো, তারপরে হলো না। ইউনূস এসে পরিষ্কার জানিয়ে দিলেন যে মানে দোকান টোকান করা ভালো, ওই আর কি পরিষ্কার জানিয়ে দিলেন সরকারি চাকরি টাকরির ব্যাপার আর হবে না, পরিষ্কার বলেই দিলেন। আমি সেভাবে লিখেও ছিলাম। তাহলে যে স্লোগান তুলে, কোটা বিরোধী স্লোগান তুলে যে আন্দোলনের সূত্রপাত হলো, যুব সমাজের সামনে আশার মূল্য ঝুলিয়ে দেওয়া হলো, সেটা তো বাস্তবায়িত হয়নি। কোথায় কর্মসংস্থান, কোথায় সরকারি চাকরি, কোথায়? সব ডামাডোলের অবস্থা, একই রকম আমাদের রাজ্যে যা হচ্ছে ওখানেও তাই হচ্ছে, কোনো নিয়োগের গল্প নেই। বরং শিক্ষকদের উপর বিভিন্ন রকমের চাপ, পারিশ্রমিক নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা, এসব ওখানেও চলছে, সেটা আপনারা জানেন। এবং সাম্প্রতিক যে খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানেও নাকি ভুল সার্টিফিকেট, মানে ফেক সার্টিফিকেট, মিথ্যা সনদ দিয়ে নাকি শিক্ষকেরা চাকরি পেয়েছেন, সেটাও প্রচার হচ্ছে, তার তদন্তও হচ্ছে, আর তার ছবিটা একই রকম। তাহলে এখন কি করতে হবে? এই যুব সমাজকে বা মানুষকে বিভ্রান্ত করবার জন্য বিক্ষোভটা, এই যে বিক্ষোভ বাড়ছে, নিয়োগ নেই, কর্মসংস্থান নেই, যুব শক্তির মধ্যে বিক্ষোভ বাড়ছে, তাই তাদের মধ্যে ওই রাজনৈতিক দলকে উস্কে দিয়ে, দলবাজিকে উস্কে দিয়ে হাসিনার আম, এই মগজ ধোলাই তো হয়েই গেছে। এবার কেউ হয়তো খালেদা জিয়ার পক্ষে, কেউ জামাত, মানে ওইদিকে হাসিনা, এই করে একটা গন্ডগোল, একটা চরম, বাংলাদেশে জানেন কি হচ্ছে, এরকম পরিস্থিতি, সেখানে আপনারা জানেন, মানুষকে ব্যস্ত রাখা গেল। জনতা তো বলির পাঁঠা, তারা, আমার যেটা এখন উপলব্ধি, বহুবারই বলেছি, আমরা কতিপয় বুঝতে পারলেও, প্রতিবাদ করলেও বা হলেও কোনো লাভ হবে না। আমরা যারা ভাবতে পারি, ভাবতে চাই, তারা অবশ্যই একত্রিত হচ্ছি, আমাদের সংখ্যা একটু একটু করে ড্রপ বাই ড্রপ বাড়ছে, সেটা ভিন্ন বিষয়। আমরা চিরকালই সংখ্যালঘু ছিলাম এবং সংখ্যালঘুই থাকব। কিন্তু এই যে মানুষগুলো, তারা কি একবারও ভেবে দেখেছেন যে হাসিনার ফাঁসি হোক, ফুল ফাঁসি হোক, হাফ ফাঁসি হোক, যাই হোক না কেন, তাতে করে কি তাদের জীবিকা, জীবন জীবিকার কোনো প্রভাব পড়বে? পড়বে কি? পড়বে না। বা বেকারত্ব ঘুচবে? ঘুচবে না। এই প্রশ্নগুলো তারা করছেন না। তারা ওই যে উন্মত্তের মতো, আবার দেখলাম হাসিনার মৃত্যুদণ্ড কায়েম করবার দাবিতে আবার শাহবাগের উদ্দেশ্যে বা দিকে মিছিল ধাবিত হচ্ছে। সেখানে যুব সমাজকেই দেখতে পাচ্ছি, নারী, নর নারী নির্বিশেষে। তো তারা কি, তাদেরকে যদি এই প্রশ্নটা করা যায় যে হাসিনার ফাঁসি দিলে আপনার সংসার, আপনার জীবন জীবিকা সব মানে দারুণ রকম সেজে গুজে উঠবে, দারুণ রকম হবে? কিচ্ছু হবে না। তাহলে ওটা কেন? এসব আন্দোলন তো অবশ্যই প্রমোটেড, কিন্তু সব ছেলে মেয়ের পকেটে কি টাকা ঢোকে যারা মিছিলে যান? না, সেখানেও বলির পাঁঠা থাকে, তারা হুজুগে চলে যায়। হুম। কিন্তু নেতারা, আন্দোলনের নেতাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, সেটা সব দেশেই একই রকম চিত্র। আমাদের দেশেও ঢোকে, বাংলাদেশেও ঢোকে, কিউবাতেও ঢোকে, সর্বত্রই ঢোকে। যারা টপ লেভেলের আন্দোলনকারী, সেটা শিক্ষক আন্দোলনের নেতাই হোক, বা শাহবাগ আন্দোলনের নেতাই হোক, বা কোটা বিরোধী আন্দোলনের নেতাই হোক, টপ লেভেলের যারা এগুলো করেন, ম্যানিপুলেট করেন, ফান্ডিং করেন, তারা, মানে ফান্ডিং এর একটা অংশ তাদের কাছেও আসে। তো সেখানেও একই রকম দেখুন, এদিকে স্যারকে উস্কে দিয়ে মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে, ডকুমেন্টের খোঁজ, ওদিকে হাসিনার বিচার, মৃত্যুদণ্ড, যেটা হাসিনা আমাদের দেশে বসে আছে, সে মৃত্যুদণ্ড এখন কার্যকর করার প্রশ্নই আসে না। ওরা 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 রেখে দিল তুরুপের তাস হিসেবে। আগামীতে কি হবে সেটা ওরা পরিস্থিতি অনুসারে ঠিক করবে। আন্তর্জাতিক প্রভুরা না চাইলে ভারতে হাসিনা থাকতে পারে? ভারত চাইলে পারে? পারে না। পারে? যদি আন্তর্জাতিক অনুমোদন না থাকে, ভারতকে যদি এখনই চীন, মানে ইউএনও বা সিকিউরিটি কাউন্সিল থেকে দাদারা, চীন, আমেরিকার জায়নিস্ট শক্তি যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, তারা যদি বলে, মানে জায়নিস্ট শক্তির মুখ, ওরা আসলে, মানে মুখোশ বলবো, মুখ বলবো, যাই বলবো, এইসব জায়গা থেকেই ওরা কন্ট্রোল করে। তারা যদি বলে হাসিনাকে বাংলাদেশের হাতে ছেড়ে দেওয়া হোক, ভারত কি করবে? মানতে বাধ্য, কিচ্ছু করার নেই। লড়াই করবে ভারত সিকিউরিটি কাউন্সিলের বিরুদ্ধে, ইউএন এর বিরুদ্ধে? না। তাহলে কি হবে? ইউএনওকে দিয়ে একটা নিন্দার প্রস্তাব
ইউএনএর তো জানেন কোনো ক্ষমতাই নেই, আসল ক্ষমতা সিকিউরিটি কাউন্সিলের, নিরাপত্তা পরিষদ, তাই তো? কিছুই হবে না। তো ওইদিকে একটুখানি বলবে, এদিকে ঝুলিয়ে রাখবে, আর বাংলাদেশের জনতা একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠবে, মারধর করবে, মরবে, মারবে, এসব হবে, যেটা কোটা বিরোধী আন্দোলনের সময়ও হয়েছিল। কারো চাকরি হলো না, কজনের চাকরি হলো, কত লক্ষ সরকারি চাকরি হলো ইউনিস আসার পরে, এটা আমি তখনই বলেছিলাম। যাই হোক, এই হলো সমস্যা। আর আমাদের দেশে কি হচ্ছে, স্যারকে কেন্দ্র করে বাংলাদেশি বিতরণ, মানে আমার বিভিন্ন চ্যানেল, ওই যে রিপাবলিক আছে, বিভিন্ন রকমের চ্যানেল আছে, তারা বিভিন্ন বর্ডারে গিয়ে গরিব অসহায় মানুষগুলোকে দিয়ে বলাচ্ছে, তাই তো, হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছেন, হ্যাঁ কেন যাচ্ছেন, কেন এসেছিলেন, কি ব্যাপার না ব্যাপার, কত রকমের প্রশ্ন, তাই তো? তারা মহা পাপ করে ফেলেছে। আবার দেখুন, কিছুদিন আগে এই ভক্তরা, এই রিপাবলিকান চ্যানেল বলুন, বিভিন্ন চ্যানেলে তো সব আছে, আমার চ্যানেলেও বহু ভক্ত আছেন, এখনো চোরাগোপ্তা আছেন, মাঝে মাঝে উঁকি উঁকি মারেন আর কি। তো তারা কিন্তু অখণ্ড ভারতের কথা বলেছিলেন। অখণ্ড ভারত মানে কি, ওই যে আগে যেমন ভারত ছিল, ম্যাপটা মাঝে মাঝে দেখবেন দেশপ্রেমী বাদীরা শেয়ার করে, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, মানে আরো অনেক যতটা পারে সমস্ত কিছু মিলিয়ে অখণ্ড ভারত গড়বে তারা, এমনটাই কিন্তু বেশি দিনের কথা নয়, করোনা কালেও বা তার কিছু আগেও এই শোনা যেত অখণ্ড ভারতের স্লোগান। তো এই অখণ্ড ভারতের স্লোগান দ্বারা দেয়, তারা বাংলাদেশি বিতরণ কেন করবে? ওটাও তো আমাদের দেশেরই অংশ হিসেবে ধরতে হবে তখন, তাই নয়? কিছুদিন পরেই তো ঢুকে যাবে আমাদের দেশের মধ্যে, অখণ্ড ভারতের মধ্যে, সময়ের অপেক্ষা। তেমনটাই তো আমাদের ভক্তরা বলতেন, বা জানি না এখন বলেন কিনা, এখন হয়তো বলছেন না, এখন আবার তাড়াচ্ছেন। তো অখণ্ড ভারতে যদি, আমি অত আফগানিস্তান অব্দি গেলামই না, দরকারই নেই, সবচেয়ে কাছে কি পাকিস্তান, মানে পাকিস্তান, ওদিকে বাংলাদেশ, এই দুটো দেশই যদি আমাদের অখণ্ড ভারতের মধ্যে ঢুকে যায়, তাহলে লোকগুলোকে বাদ দিয়ে ঢুকবে, নাকি লোকগুলোকে মেরে ফেলা হবে? শুধু ওই যে বনজ সম্পদ, অরণ্য, হ্যাঁ, ইলিশ মাছ, বাংলাদেশের পদ্মার ইলিশ, এগুলোই থাকবে, বাকি লোকজন কি মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, ভেবেচিন্তে কথা বলুন। অখণ্ড ভারত মানেটা কি? মানুষগুলো বাদ? এই যে ব্যাপার, এই যে সমস্যা, না মানে আমরা তো ভাবি না। যদি অখণ্ড ভারত সত্যি সত্যি রূপায়িত হয়, মানে মানে ইচ্ছে থাকে আপনার মনে মনেও যদি ইচ্ছে থাকে, তাহলে তো বাংলাদেশিরাও তো ভারতেরই, অখণ্ড ভারতেরই অংশ হিসেবে দেখতে হবে। তাহলে তাদের বিরুদ্ধে বিষোদ্গার কেন, তাড়ানো কেন? কি মুশকিল বলুন দেখি, কোন দিকে যাবেন? হ্যাঁ, তাহলে হয় অখণ্ড ভারতের ব্যাপারটা বাদ দিয়ে দিন, বাদ দিয়ে দিন, তাহলে হয়ে গেল, ঠিক আছে। এটাও বলবেন আবার ওটাও বলবেন, দুরকমই বলবেন, কনফিউজড হয়ে যাই না আমরা? খুবই কনফিউজড হয়ে যায়। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। তাহলে ওরা আগে থেকেই এটা ঠিক করেছিল যে নিয়োগ করবে না। আপনারাও একটু ভেবে দেখুন না কেন, আপনারাও ভেবে দেখুন, যারা শিক্ষক হতে চাইছেন এখনো পর্যন্ত লড়ে যাচ্ছেন, আপনাদের অবস্থাটা কি? আপনারা আপনাদের স্বার্থ দেখছেন, শিক্ষক হতে চাইছেন কি সমাজের মঙ্গলের জন্য? এই যে অনেক যুবক যুবতীকে বলতে শুনি, আমার শিক্ষক হওয়ার স্বপ্নটা কি হবে, চ্যানেলে তারা বলেন। এবার আপনাদের প্রশ্ন করি, যে আপনারা শিক্ষক কেন হতে চাইছেন? মানে স্কুলের শিক্ষক হতে চাইছেন। শিক্ষক হতে গেলে কি স্কুলেই যেতে হবে, কলেজেই যেতে হবে? আমরা আমাদের যে বড় বড় শিক্ষক আমরা আমাদের ইতিহাসে যাদেরকে আমরা সম্মান করি, সক্রেটিসের কথা বাদই দিলাম, আরো অনেক মানুষ আছেন, তারা কিন্তু কোনো প্রতিষ্ঠানের শিক্ষকতা করেননি, তাই তো? তারা কিন্তু জনগণের জন্য অনেক কিছু জনগণকে শিখিয়ে গেছেন। তাহলে আপনারা কি চাইছেন? প্রাতিষ্ঠানিক শিক্ষক হতে চাইছেন, মানে স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কেন? সমাজ সেবার জন্য? মোটেই নয়।
আপনাদের চাহিদাটা অবশ্যই খুবই ছোট। কি আপনারা চাইছেন একটা স্টেডি জব, একটা চাকরি, যার উপর ভিত্তি করে আপনারা বিবাহ করবেন বা বাবা মাকে দেখবেন, একটা সংসার করবেন, বা কেউ বাড়ি করবেন, কেউ গাড়ি করবেন, একটা সচ্ছল জীবন বা অতি সচ্ছল জীবন যেমনই হোক না কেন আপনারা এটা চাইছেন। খুব সিম্পল ব্যাপার। তার সঙ্গে মহান আদর্শ, শিক্ষক হয়ে আমি জাতির সেবা করব, দেশের সেবা করব, এই বিষয়টা কি আছে এখন জানি না। আমাদের সময় হয়তো ছিল। আমাদের সময় যেসব শিক্ষককে দেখেছি অতি অল্প মাইনেতে তারা পড়াতেন। সেই সময় তো অত্যন্ত কম মাইনে ছিল। তো সেই সময় যারা শিক্ষকতা করতে আসতেন তাদের মধ্যে আমি বেশিরভাগ মানুষকেই, কিন্তু ব্যতিক্রম তো থাকবেই, আমি এরকম মানসিকতারই পেয়েছিলাম, তারা আমার নমস্য। এরকম একজন শিক্ষককেও আমি আমার কবিতার বইটি, আমি সবর বলছি কবিতার বইটি, তিনি আমাকে বাংলা মানে লেখালেখিতে অনুপ্রাণিত করতেন। তিনি কবিতা লিখে আমাকে শোনাতেন। সেই প্রভাকর খাটুয়া মহাশয়কে উৎসর্গ করেছি, সেটা আপনারা জানেন। শুধু তাই নয়, সোনারপুর বিদ্যাপীঠে আমি পড়াশোনা করেছি। সেই বিদ্যাপীঠ ছাড়ার পরেও বেশ কিছুদিন, কলেজ লাইফ পর্যন্ত তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, চিঠিতে চিঠিতে যোগাযোগ ছিল। তো তিনি স্বাভাবিক গত হয়েছেন, কিন্তু তার প্রতি শ্রদ্ধা আমার আজীবন অটুট থাকবে। তো বর্তমানে শিক্ষক যারা হতে চান বা হয়ে আছেন, তাদের মধ্যে কত শতাংশ মানুষ সমাজসেবার আদর্শ নিয়ে শিক্ষক হতে চান বা হয়েছেন, আমার সন্দেহ আছে। আছেন হয়তো, অবশ্যই কম আছেন। ঠিক যতজন দেশ সেবার না উদ্দেশ্যে এমএলএ এমপি হতে চায়, ঠিক ততজনই সমাজসেবার উদ্দেশ্যে শিক্ষক হতে চান। এটা আমার বর্তমানের উপলব্ধি। এবার দেখুন, তাহলে আপনারা আপনাদের স্বার্থে, ব্যতিক্রম বাদ দিয়ে বলছি, কিন্তু জেনারেল যেটা ট্রেন্ড, আপনারা আপনাদের স্বার্থে শিক্ষক হতে চাইছেন, এটা আপনাদের দাবি। আবার সরকার, মানে কর্পোরেটের সরকার, তারা তাদের স্বার্থে আপনাদের চাইছে না। এটা এইখানেই সমস্যা। এতদিন চেয়েছে, এতদিন আপনাদের দিয়ে কাজ হয়েছে বলে চেয়েছে, কিন্তু এখন ওরা বুঝতে পারছে যে না, এই সেট আপ আর চলবে না, রিসেট করতে হবে, রিসেট করতে হবে, প্রাইভেটাইজেশন করতে হবে, এআই ইন্ট্রোডিউস করতে হবে, রোবোটিক্স ইন্ট্রোডিউস করতে হবে, শিক্ষাকে আধুনিকীকরণ করতে হবে ওদের স্বার্থে। তাহলে সেই পিকচারটাতে আপনারা নেই। আপনাদের যেন তেন প্রকারণে ঝেড়ে ফেলতে চাইছে, কারণ আপনাদের আর দরকার নেই। আপনাদের ডিগ্রি, আপনাদের পড়াশোনা, আপনাদের স্কিল বর্তমানে ব্যাকডেটেড হয়ে গেছে, আর কাজে লাগবে না। আপনারা যারা শিক্ষকতার জন্য ফর্ম ভরছেন, আন্দোলন করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, কতজন এআই রোবোটিক্সের উপর দখল আছে? নেই। কতজন মেশিন লার্নিং এর উপর দখল আছে? নেই। আছে কি? নেই। তাহলে কেন আপনাদের রাখবে? আর আপনাদের উল্লেখযোগ্য অংশকেই ওরা রিপ্লেস করতে পারবে এআই দিয়ে। আচ্ছা বলুন, এই যুগে দাঁড়িয়ে সংস্কৃতকে শিক্ষক ওরা নেবে কেন? আপনি যদি মালিক হতেন, ধরুন আপনি মালিক, আপনি কর্পোরেট সেক্টরের চালাচ্ছেন এবং কর্পোরেট দিয়ে সরকারকে কন্ট্রোল করছেন, এটা বাস্তব। সরকার মানে তাই, রাজনৈতিক দল মানে তাই। তাহলে সেক্ষেত্রে এই যে ইতিহাস, সংস্কৃতের এসব পরীক্ষা টরীক্ষা হচ্ছে, তো এর মাধ্যমে আপনি মানে এদেরকে নিতেন? যদি আপনি এদের জায়গায় থাকতেন, কি কমবে লাগতো? ইতিহাস আপনি কি চান, কি নেবেন আপনি? ইতিহাস কি পড়াবেন ক্লাসে? পলিটিক্যাল সায়েন্স কি পড়াবেন ক্লাসে? আর্টস হিউম্যানিটিজ যে সাবজেক্টগুলো কি পড়াবেন? বা সায়েন্সের কি পড়াবেন? কি ন্যারেটিভ দেবেন? কি নোটস লেখাবেন? কি ডিকটেট করবেন? ওটা তো সামান্য এআই ব্যবহার করে আপনি যেটা নোটস দেবেন সেটা একটা ডিকটেট করলেই, এখন বাংলাতেও এআই যথেষ্ট কার্যকরী হচ্ছে আস্তে আস্তে, আপনারা সেটা জানেন।
একটা ইনস্ট্রাকশন দিলেই এআই সেটা আপনাকে দিয়ে দেবে। শিক্ষক যা দিতে পারবেন, মানে এই তথ্যের কথা বলছি আমি, উইজডমের কথা বলছি না। এআই এর উইজডম নেই, এআই এর চিন্তন নেই, এআই এর এই জায়গাগুলো নেই, তথ্যের কথা বলছি। তথ্য, শিক্ষকরাও তো তথ্যই দেন। তারা কি সূর্য সেন মাস্টারদার ভূমিকায় আছেন এখন? না, নেই। থাকলে এই অবস্থা হয়? নেই। তারা ক্লাসে কি দেবেন? তথ্য দেবেন। তো সেই তথ্য নোটস দেবেন। অনেক শিক্ষক আমি দেখেছি প্রাইভেট পড়ানোর সময় তারা নোটস দেন, ইংরেজি সাহিত্যের নোটস, যারা যেমন হয়, অঙ্কেরও নোটস হয়, সবকিছুরই নোটস হয়। অনেক শিক্ষক আবার পড়ানই না, শুধু একটা করে নোট দেন, অল্প একটু লেকচার দেন, যাও জেরক্স করে নাও, এই হলেই তারা পড়িয়ে এসেছেন। তো তো আম, এইসব দেখাশোনার পরে, মার্জনা করবেন, এসব দেখাশোনার পরে যখন দেখতাম অধম এই কারণেই এসব আগে থেকে উপলব্ধি করেছিল বলেই কোনোদিন প্রাইভেট টিউশনটা পড়েনি, জানেন তো। আমাদের সময়ে প্রাইভেট টিউশন চালু হয়ে গিয়েছিল, অবশ্যই অনেকেই পড়তো। আমার যারা সহপাঠী, যারা ভালো রেজাল্ট করতো, 1 থেকে 10-এর মধ্যে প্রত্যেকেরই একাধিক শিক্ষক ছিল। তো যাই হোক, তবে হ্যাঁ, বর্তমানে যেরকম ভাবে এতটা তখন নিশ্চয়ই ছিল না, কিন্তু ভালো রকমই ছিল। তো এই যে ব্যাপারগুলো আমি দেখেছি, যেটা আপনারা জানেন, তাহলে আপনারা যে ক্লাসে পড়াবেন সেটা, যারা নোটস দেবেন, সেটা তো এআই করে দিতে পারবে। মানে যারা পড়াশোনা করতে চাইবে অ্যাকচুয়ালি, তারা একদম যারা নিচের দিকের, যারা এআই ব্যবহার করতে পারে না, স্মার্টফোন নেই, ডেটা নেই বা কিছু নেই, একদম খেটে খাওয়া মানুষ, অসহায় গরিব মানুষ, যাদের প্রাইভেট স্কুলে পড়ানোর ক্ষমতা নেই, তো এদের জন্য তো ওরা ভাববে না। এখন ভাবছে কি, এদের ছেটে ফেললে এদের কিছু যায় আসে না, ইউজলেস ইটার্স, তাই নয় কি? ইউজলেস ইটার্স। পরের দিকে হয়তো ওরা আস্তে আস্তে তাদের মধ্যে ওই ভাতা ফাতা দিয়ে ওই যে শিক্ষকদের মাইনে খাতে যে খরচটা হয় সেটা তো অনেক কমে যাবে, কমে গেছে অলরেডি। সেখান থেকে একটা অংশ দিয়ে প্রাইভেট স্কুলে পড়লে একটা টাকা গার্জিয়ানদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে, এরকম একটা সিস্টেম ওরা চালু করবে। আমি আগেই বলেছিলাম সেটা তো ওরা করবে। অর্থাৎ যারা নিজের অর্থ পয়সা করে দিয়ে যারা পারছেন না সেখানে পৌঁছতে, তাদের জন্য সরকার এই বরাদ্দ, যেটা শিক্ষকদের এত মাইনে খাতে খরচা হয়, যেটা বারবার করে বলে 80%ই নাকি শিক্ষকদের মাইনে দিতে চলে যাচ্ছে শিক্ষা বাজেটের। তো সেইখান থেকে তো শিক্ষকদের ছেটে ফেললে এবং চুক্তিভিত্তিক শিক্ষক হলে অনেক খরচা কমে যাবে। তো সেইখান থেকে একটা অংশ তারা এই অক্ষম অভিভাবকদের অ্যাকাউন্টে দেবে, এবং তারাও সেখানে টাই টাই পরে বাচ্চা কাচ্চাদের প্রাইভেট ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে, তাই না? এটা তো প্ল্যান। তা সেই ক্ষেত্রে এই প্ল্যানে আপনারা কোথায়? আপনাদের বিষয়, আপনাদের সাবজেক্ট 40,000 টাকা, 50,000 টাকা দিয়ে মাসে, যারা হাই স্কুলের ক্ষেত্রে আরো বেশি, যদি আরো সিনিয়রিটি থাকে, তো এই জায়গাগুলোতে ওরা কেন চাইবে আপনাদের? মানে ওরা আপনাদের চাইছে না, খুব সিম্পল ব্যাপার। কিন্তু ওদের স্বার্থে ওরা আপনাদের চাইছে না, আর আপনাদের স্বার্থে আপনারা চাইছেন চাকরি করতে। একটা টাগ অফ ওয়ার। তো আপনাদের কি মনে হয় এই যে সিস্টেম যেটা ওরা কন্ট্রোল করছে, ওদের ইচ্ছেটা জয়ী হবে শেষ পর্যন্ত, না আপনাদের ইচ্ছেটা এইভাবে আবেদন নিবেদন, মানে শান্তিপূর্ণ আন্দোলন, হামলার পরিবর্তে মামলা, যেটা আদালতে দেখা যাচ্ছে, এটা দিয়ে আপনারা আপনাদের লক্ষ্য পূরণ করতে পারবেন? এটা ভেবে দেখবেন। একটা অসম শক্তিশালী কর্তৃপক্ষ বা প্রভুর বিরুদ্ধে জয়ী হতে গেলে তাদেরই যে সিস্টেম, আদালত তাদেরই সিস্টেম, তাই তো, ল অ্যান্ড অর্ডার তারাই কন্ট্রোল করে। তাদের সিস্টেমের মাধ্যমে, তাদের ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে লড়াই করা যায়? যায় কি? ভেবে দেখবেন, যায় না। এই কারণেই অ্যাগ্রেসিভ আন্দোলনের দরকার। যারা এই ব্যাপারটাকে কেউই বুঝতে পারছেন না, এবং ওই যে মধ্যবিত্ত আমরা ভীতু, সবাই ভয় পাই, এই কারণে হচ্ছে না। তাই
আদালতটা ওদেরই সিস্টেম, সে আদালতকে ব্যবহার করে আপনারা কত দূর যেতে পারবেন সেটা দেখুন। আমি আসছি, এর পরের পার্টে আসছি। এবারে আসছি, তাহলে ওরা চাইছে না, আপনারা চাইছেন, খুব সহজ ব্যাপার আর কি। এবার চাইলেন, চাপ তৈরি হলো, এত শিক্ষককে ছাঁটাই করা হলো, 26,000 প্রায় 2016 প্যানেল। তারপরে কি হলো, তাদের একটা অংশকে যোগ্য বলে 31শে ডিসেম্বর পর্যন্ত চালিয়ে যাওয়ার কথা বলা হলো, বাকিদের অযোগ্য বলে পরীক্ষাতেই বসতে দেওয়া হলো না। এটা আপনারা জানেন, সব ডেভেলপমেন্ট সব জানেন। তো এবার যেটা কি হলো, খিচুড়ি নোটিফিকেশন বের করা হলো। তখনই আমি বলেছিলাম ইচ্ছে করে এটা করা হলো, মামলা হবে, আন্দোলন হবে। সেটা হচ্ছে। এবার দেখে নি আন্দোলন যেটা হচ্ছে তারা কি দাবি রাখছে। প্রথমে আসি, ফ্রেশার্সদের যারা দাবি তারা কি রাখছেন। তারা যে দাবি করছেন, 3টে দাবি করছেন মূলত। যেটা সল্লেক করুণাময়ী এসএসসি ভবনে দেখবেন লোকজন সেখানে ধর্ণা দিয়ে আছে, পুলিশ আবার লাঠি ফাটি চালিয়েছে, জোর করে বাসে তুলে নিয়ে গেছে, এরকমও জানা যাচ্ছে। এবং আন্দোলনকারীরা বলেছে আবার আমরা বেশি সংখ্যায় আসবো, এরকম চলছে, চাপানোতর চলছে, রাস্তায় বসে পড়া। তো ফ্রেশাররা যেটা দাবি করছে, 3টে দাবি মূলত কি, সিট বাড়াতে হবে, 50,000 অন্তত বাড়াতে হবে। কেউ কেউ আবার ভাবছেন 1 লাখ বাড়ালে আরো ভালো হয়, মানে 2 লাখ বাড়ালে তো আরো ভালো হয়, 3 লাখ বাড়ালে আরো, যত বাড়াবে তত ভালো, সিম্পল ব্যাপার। তো আমি যেটা শুনলাম 50,000 অন্তত বাড়ানোর কথা বলা হচ্ছে সিট, এই নবম, দশম, একাদশ, দ্বাদশের যে সিট সব মিলিয়ে, বেশ ভালো কথা। আর কি বলা হচ্ছে দাবি, 10 নম্বরের যে অভিজ্ঞতা নাম্বার সেটা বাদ দিতে হবে। এটা বাদ, কারণ সমতা থাকলো না। 70-এর মধ্যে পরীক্ষা দিলাম আমরা, মানে ফ্রেশারদের, এটা আমরা 70-এর মধ্যে পরীক্ষা দিলাম, ওই যে 60 নম্বর একাডেমিক আর 10 নম্বর হচ্ছে 60 নম্বর ওএমআর আর 10 নম্বর ওই যে একাডেমিক যে স্কোর 70, তাতে করে 75, 72, 73 কাট অফ হয় কোথা থেকে। আমরা 60-এ 60 পেয়েছি, অনেকে 59 পেয়েছি, 58 পেয়েছি। তাহলে আমরা ফ্রেশার বলে, আমাদের 10 নম্বর নেই বলে আমরা সুযোগ পেলাম না। আর যারা 10 নম্বর পেল, মানে যোগ্য বলে বিবেচিত ছিল, যারা পরীক্ষায় বসেছে, তারা আমাদের চাইতে এত কম নম্বর পেয়েও ওই কাট অফটা পেয়ে গেল। এটা তো মেনে নেওয়া যাবে না। যুক্তি কিন্তু সত্যিই আছে সেইভাবে। এবার যোগ্যরা বলছেন আগে কেন বলেননি, পরীক্ষায় কেন বসলেন? ও তখন ভেবেছিলেন বুড়ো মাস্টাররা আর পারবে না, সংসার টংসার করছে, সময় পাবে না পড়াশোনা করার, আমরা এই সব চাকরিগুলো বাগিয়ে নেব। মানে এরকম একটা চাপান উত্তর চলছে। এ ওকে খিস্তি মারছে, আমি ফেসবুকে দেখতে পাচ্ছি, শিক্ষকের বিরুদ্ধে, মানে ভাবি শিক্ষক বা অলরেডি শিক্ষক, যোগ্য যিনি। তো মানে এখনো তো আছে 31শে ডিসেম্বর পর্যন্ত। মানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর খিস্তি, অপমানজনক ব্যক্তি আক্রমণ, ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি ফেসবুকে। এখান থেকেই মানসিকতাগুলো বেরিয়ে আসে। যাই হোক, তাহলে ওইটা একটা দাবি রয়েছে। এটা তো ইচ্ছে করে করা হয়েছিল, আমি বলেছিলাম আগের ভিডিওগুলো বলেছি, এটা একটা ভয়ঙ্কর জায়গা যাবে। ওরা আলাদা পরীক্ষা নিতেই পারতো, কিন্তু ওদের নিয়োগ করার ইচ্ছে নেই তো রে বাবা। ওরা তো চাইছে খিচুড়ি নোটিফিকেশন দিয়ে একটা খিচুড়ি তৈরি করে মানুষকে, যুব সমাজকে বিভক্ত করে দেওয়া। তাই এখন একটা সময় ছিল যোগ্য বনাম অযোগ্য ডিভিশন, সেটা গেছে। অযোগ্যরা তো পরীক্ষাতেই, হ্যাঁ আসছে, ওখানে আবার গন্ডগোল আছে। আচ্ছা বেশ, 2-1 অযোগ্য নাকি এখনো রয়ে গেছে। এখন মূল ফোকাসটা কি, ফ্রেশার্স বনাম যোগ্য। বেশ, তাহলে ফ্রেশারদের যে মূল দুটো দাবি সেটা বলে দিলাম। সেটা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে, সিট বাড়াতে হবে, 50,000 হোক 1 লাখ হোক বাড়াতে হবে, এবং 10 নম্বর ক্যান্সেল করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি দুটোই বললাম, আরো দাবি আছে নিশ্চয়ই, মূল দুটো দাবি এটাই। আর যোগ্যদের কি দাবি, তারাও আবার আজকে এসেছিলেন,
তাদের কি দাবি? তাদের দাবি, আমরা অনেকেই তো চান্স পাইনি, এই যে 11-12, 9-10 অবস্থা কি বলতে পারছি না, এখনো বেরোয়নি। তাহলে আমাদের কি হবে? আমরা তো যোগ্য, তাহলে আমাদের 31শে ডিসেম্বর পর্যন্তই চাকরি বলা হয়েছে। তাহলে এই যে আমরা ডাক পেলাম না, বিশেষ করে যারা 11-12 ছিলেন তারা তো বলবেনই, তাদের তো 9-10 মানে তো ডিমোশন, যাই হোক, মানে মাইনের দিক থেকে দেখতে গেলে। তো তারা বলছেন যে তাহলে আমাদের কি হবে? আমরা তো যোগ্য, আমরা তো বাদ চলে গেলাম, আমাদের জীবন জীবিকার কি হবে, আমাদের জন্য সরকার কি করছে? তাদের দাবি যুক্তিসঙ্গত, অবশ্যই এটাও যুক্তিসঙ্গত, সবই যুক্তিসঙ্গত। এখন প্রশ্ন করুন, তখন তাহলে আপনারা কেন পরীক্ষায় বসলেন? আপনারা কি শিওর জানতেন যে চাকরি পাবেন সবাই? জানতেন না, তাহলে কেন রাজি হলেন? যোগ্য হওয়া সত্ত্বেও, অফিসিয়ালি যোগ্য হওয়া সত্ত্বেও আপনারা, সরকার পরীক্ষা দিতে বাধ্য করলো, আপনারা বসে গেলেন। অযোগ্যদের তো নয় বাদ দিয়ে দিল, বুঝতে পারেননি পরীক্ষায়, কিন্তু আপনারা তো রাজি হয়ে গেলেন। তখন কি জানতেন না যে এটা একটা পরীক্ষা, সেক্ষেত্রে সরকার আপনাদের সবাইকে নিয়ে নেবে? নাকি আপনারা মনে মনে আশা করেছিলেন যে মাননীয়া আপনাদের সবাইকে দিয়ে তারপরে ফ্রেশারদের নেবে, এরকম ভেবেছিলেন কি? তা তো ঘটেনি, তাই এখন আন্দোলন করছেন কি? কিছু মনে করবেন না, আমার প্রশ্ন জাগলো তাই বললাম, যুক্তি এখানেও কিন্তু আছে। এবার দেখুন, ফ্রেশার নাকি ডাক পেয়েছে 9,000 সামথিং, 9,500 বলা হচ্ছে, 20,500 এর মধ্যে। তার মানে যারা যোগ্য তারাও ডাক পেয়েছেন, সবাই যে ডাক পাননি এমন নয়, আবার ফ্রেশার যে একেবারে ডাক পায়নি এমনও নয়, পেয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে কোনো কোনো সাবজেক্টে কাট অফ বেশি, অত্যন্ত বেশি বলে সেক্ষেত্রে ফ্রেশাররা সেখানে সেভাবে ঢুকতেই পারেন। তবে ওই যে 9,000 বা 9,500 যেটা বলছে এসএসসি, বলছে যে তথ্য অনুসারে বলছে যে এরকম নাকি ফ্রেশার চান্স পেয়েছে, তাহলে একেবারে চান্স পায়নি বলা যাচ্ছে না। কাট অফটা অবশ্যই এক্সপেরিয়েন্সের নম্বরের জন্য কিন্তু বেড়েছে, অবশ্যই কোনো সন্দেহ নেই। এবারে ভাবুন, প্রশ্ন করুন যে এই যে এক্সপেরিয়েন্সের নম্বরটা কখন দেওয়ার কথা, এটা নিয়েও কিন্তু ওই একাডেমিক্স এসের গন্ডগোল, অনেক কিছু ব্যাপার ট্যাপার সেখানে আছে, মিষ্টি করে ওরা ঢুকিয়ে রেখেছে আর কি, কনফিউশন তৈরি করবার জন্য। যাই হোক, এবার একদল বলছেন, দু দলের পক্ষেই কিন্তু যুক্তি টুক্তি আছে, এদিক ওদিক করে উকিল টুকিল দিয়ে করে দেওয়া যায়, সেই ব্যবস্থা করা আছে। এটাই হলো মজা, জানেন তো, সভ্য ভদ্রলোকের যখন এই যে ড্রাফটিং গুলো হয় না, সম্পত্তির ড্রাফটিং, উইল টুইল থেকে শুরু করে, বা আদালতের যে করেসপন্ডেন্স বিভিন্ন রকম, সেখানে অনেক রকম শব্দের মারপ্যাচ আছে, যেগুলোর একাধিক ব্যঞ্জনা হতে পারে, একাধিক ব্যাখ্যা হতে পারে। গ্রামের সহজ সরল মানুষ এগুলো বোঝে না বলে তাদেরকে বহুবার ব্রিটিশ আমল থেকে সমস্যা ফেস করতে হয়েছে, আর এখন তো জটিলতা আরো বেশি, তাই নয় কি? একটু ভেবে দেখবেন কি পরিস্থিতি সেখানে। বলা হচ্ছে যে 10 নম্বর কখন দেওয়া হয়, এই রেজাল্টের সঙ্গে যোগ করে ভেরিফিকেশনের আগেই, মানে ওটার উপর ভিত্তি করে ভেরিফিকেশন 10 নম্বরের উপরে, নাকি ওটা বাদ দিয়ে 10 নম্বর বাদ দিয়ে যে রেজাল্ট হচ্ছে তাতে করে ইন্টারভিউ করা হোক, তারপরে ইন্টারভিউ এর সময় সেখানে কি সে কত নম্বর পেল, কি পেল, তারপরে 10 নম্বর যোগ করা হোক, এরকম দাবিও এসেছে, এরকমও শোনা যাচ্ছে। সেটা করা হয়নি, আগেই করা হয়েছে, ব্যাস সমস্যা। আর কি সমস্যা? আরো বড় সমস্যা কি, অযোগ্য ঢুকে পড়েছে এই তালিকায়। তার স্ত্রী নাকি, একজনের স্ত্রী, তিনি বিতাড়িতা, মানে স্বামীর সঙ্গে মামলা টামলা চলছে, তিনি নাকি টের পেয়েছেন, জেনে গেছেন, এবং তিনি মিডিয়াকে জানিয়েছেন আমার স্বামী অযোগ্য শিক্ষক ছিলেন, তার নাম আছে অযোগ্য তালিকায়, কি যেন নাম তার, আপনারা দেখেছেন, নামে কিছু যায় আসে না। তিনি নাকি ভেরিফিকেশনের ডাক পেলেন। কিভাবে পেলেন স্যার? মিষ্টি করে বলছেন মহিলা, কিভাবে পেলেন স্যার?
আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে অযোগ্য এই ভেরিফিকেশনের যে তালিকা লিস্ট, এটা আজ থেকে শুরু হয়েছে আপনারা জানেন, সেখানেও অযোগ্য আছে। অন্তত একজনের তো পাওয়াই গেল, আরো নাকি অযোগ্য আছে, একটা গন্ডগোল। সেখানে এসএসসি বলেছে অবশ্যই অসুবিধে নেই, আমরা অযোগ্য পেলে ভেরিফিকেশনেও তো ডকুমেন্টস ভেরিফিকেশনে বাদ দিয়ে দেব। আগে পাটে পাটে বেশ কিছু বাদ দেওয়া হয়েছে, 1803 জন, এইভাবে তারপরে আরো কয়েকজন মার্জনা করবেন, এইভাবে বিভিন্ন ভাবে ভাগ করে ভাগে ভাগে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তারপরেও নাকি শস্যের মধ্যে ভূত রয়ে গেছে, ভাবুন কি কাণ্ড। এবার ভেরিফিকেশনে ওরা বাদ দিয়ে দিল। তারপরে দেখবেন ইন্টারভিউ এর ব্যাপার আসবেই। এই প্রসেসটা কিন্তু চলবে। এখন সামনে ভোট আছে না, কিছু নিয়োগ কিন্তু হতে পারে, একদম উড়িয়ে দেবেন না। হ্যাঁ, সামনে ভোট আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে কি হবে আমি আসছি পরে, কারণ ওই নিয়োগ হলে দারুণ শান্তিপূর্ণ জীবন, এমনটা কিন্তু ভাববেন না। ওরে বাপরে, সেটা ভাববেন না। এবার ভেরিফিকেশন হয়ে গেল, এবার ইন্টারভিউ তালিকা যখন বেরোবে তখন দেখবেন, তখনও শোনা যাবে ইন্টারভিউ তালিকার মধ্যে অযোগ্য ঢুকে পড়েছে। কি বুঝবেন তখন? হ্যাঁ, এরকম হতে থাকবে, তৈরি থাকো। বেশ, আবার কি শোনা যাচ্ছে, আরেকটা মামলা হয়েছে। কি মামলা? বেসরকারি যারা শিক্ষক, বেসরকারি স্কুলের শিক্ষক, তারা কেন 10 নম্বর পাবেন না? ঠিকই তো, তাদেরও যুক্তি আছে। তাহলে কি সেখানে গেজেটে লেখা ছিল অনলি ফর 2016 বাতিল প্যানেল? না না না, তা নয়। কিন্তু প্যারা টিচাররাও নাকি পেয়েছেন, ওদেরও পাওয়ার কথা, প্যারা টিচাররা পেয়েছেন। হ্যাঁ, আরো অন্যান্য শিক্ষক যারা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত, তারা পেয়েছেন যতদূর জানি। কিন্তু বেসরকারি শিক্ষকেরা পাননি, তো তাদের অভিজ্ঞতার কি মূল্য নেই? বেসরকারিকরণের যুগে বেসরকারি শিক্ষকতার মূল্য নেই? তারাও মামলা করেছেন। সত্যি তো, তাদেরও একদম যুক্তি, একদম যুক্তি নেই তা তো নয়। অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা, সেটা আপনি শিক্ষকের অভিজ্ঞতা, যেটা সরকারি প্রতিষ্ঠানে পড়াচ্ছেন না বেসরকারি প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, সেটা কি বিবেচ্য? বিবেচ্য কিন্তু হওয়া উচিত নয়। যদি আপনারা সাদা চোখে দেখেন তাহলে কিন্তু বিবেচ্য হওয়া উচিত, দুটোই বিবেচ্য হওয়া উচিত, তাই নয় কি? অর্থাৎ অভিজ্ঞতা, টিচার্স টিচিং এক্সপেরিয়েন্স, এটাই তো বড় কথা। সেটা আপনি যে প্রতিষ্ঠানে পড়ান না কেন, তাদেরও একটা যুক্তি আছে, তারা মামলা করেছেন। মামলা তো দারুণ হয়, হচ্ছে, মামলা আরো হবে। এইবার আপনাদের আরো একটা মামলার কথা বলি, যেটা নতুন করে দেখা যাচ্ছে, তারপরে আমি খেলাটা আলোচনা করব। একজন শিক্ষক মহাশয়, শাওন আদিত্য নাকি যেন নাম, আমি যা দেখলাম, আমার যত মনে আছে, তিনি নাকি 2011-র চাকরি পেয়েছেন, কিন্তু তিনি 2016-র বাতিল প্যানেলের অংশ না হয়েও শিক্ষক স্বার্থে একটা পিআইএল করেছেন, জনস্বার্থ মামলা করেছেন। কি, ওই যে এই প্যানেলটা বাতিল কেন হলো, এটা তো বাতিল হওয়ার কথা নয়। এটা আমি বহু আগেই বলেছিলাম। ঠিক আছে, বেশ, রাইট টু লাইভলিহুড, রাইট টু লাইফ, এটা সুপ্রিম কোর্টের ব্যাপার, আর্টিকেল 21। এইভাবে এত বছর চাকরি করার পরে কারো জীবিকা ছিনিয়ে নেওয়া যায় না এইভাবে, সেটা আমি বহু আগেই বলেছিলাম। তা এখন এই জনস্বার্থ মামলায় কিভাবে প্রসিড করা হচ্ছে, কিভাবে হবে, সেটা আমি জানি না। কি আর্টিকেল কোট করা হবে, কোন উকিল কি বলবেন, সেটা আমার জানা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময়ে মামলাটা কেন? অনেকে এটাকে ঘিরে আশার আলো দেখছেন। নতুন বেঞ্চে মামলাটা হবে, ওই বেঞ্চে আর হবে না, নতুন বেঞ্চে মামলাটা হবে, এবং সেক্ষেত্রে আবার স্বাভাবিকভাবেই বিনা পয়সায় তো উকিল নড়বেন না, সেখানে আবার পয়সা করে তোলা, চাঁদা তোলা, এসবের জোর কদমে শুরু হয়ে গেছে। ওদিকে আবার কিউরেটিভ পিটিশনের জন্য, ওই যে জানেন সুপ্রিম কোর্টের রিভিউতে হয়ে গেছে, এবার বাকি আছে ওই বেঞ্চ, ওই দিক থেকে মানে আরেকটা বেঞ্চ যেটা এই কাজটা করে এসেছে, সেখানে কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে, তার জন্য টাকা পয়সা তোলা হচ্ছে। তা এই যে ব্যাপারটা হলো, সেটা কি সত্যি সত্যি শিক্ষকদেরকে আবার 2016 শিক্ষকদেরকে, শিক্ষা কর্মীদেরকে, তাদেরকে সসম্মানে তাদের প্রতিষ্ঠিত করবে? না, আমার তা মনে হয় না। আমার মনে হয় না। এগুলো কি করা হচ্ছে? সময় পাস টাইম পাস করানো হচ্ছে, লিঙ্গার করানো হচ্ছে।
এ একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ডিভিশনটাকে বজায় রাখা হচ্ছে, বিক্ষোভটাকে সামাল দেওয়া হচ্ছে। এই যেমন ধরুন, এই যে অযোগ্য শিক্ষকেরা, যোগ্য শিক্ষকেরা যারা, প্রথমে তো অযোগ্য সংখ্যাটা কম করে বাদ দেওয়া হলো, তারা তো গেছে, তারা এখন আন্দোলনে আর কি করবে, নেই। লোকজন বলবে, ছি তোমরা তো অযোগ্য, তোমরা তো দুর্নীতি পরায়ণ, তোমরা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছো, তোমরা আবার আন্দোলন করছো, লজ্জা করে না? মিডিয়া তো রেডি আছে। তো তাদেরকে কিন্তু আমি দেখলাম না বিকাশ ভবনে আন্দোলন করতে, বা ওই এসএসসি ভবনে তাদের কিন্তু দেখলাম না। আমি জানি না তারা এসছেন কিনা। তারা আগে অনেক করেছেন, মামলা টামলা নিশ্চয়ই চলছে। তো এই যে মামলা হয়েছে, জনস্বার্থ মামলা, অন্য বেঞ্চে, নতুন বেঞ্চে, এই টাইমিংটা আমি খুব ইন্টারেস্টিং ভাবে দেখছি। কাউকে ছোট করার বা কাউকে কোনো কিছু করার উদ্দেশ্য আমার এখানে নেই। আমি খুব সহজ করে বলছি, একদম আমার যেটা মনে হচ্ছে সেটা বলছি। আমার মনে হচ্ছে এই যে ফ্রেশাররা যে আন্দোলন করছে, লড়াই করছে, তাদের সাথে যাতে করে এই বঞ্চিত যোগ্যরা, মানে এই যে ধরুন যারা পেলেন না, একটা বড় অংশ, উল্লেখযোগ্য অংশই পাননি, সবাই মানে একটা ভালো অংশই তারা পাননি, এবং 9-10-এ পাবেন কিনা আমার সন্দেহ আছে, সবাই তো আর পাবেন না। তাহলে তাদেরকে আবার আশা দেখিয়ে তারা যাতে করে, কোনো শিক্ষকরা যাতে করে একত্রিত হতে না পারেন কোনোভাবেই, ফ্রেশারদের সঙ্গে অযোগ্য, অযোগ্যের সঙ্গে যোগ্য, বা ফ্রেশার প্লাস যোগ্য, এভাবে যাতে করে একত্রিত লড়াই করতে না পারেন, তাদেরকে যাতে করে অন্যদিকে মূল্য ঝুলিয়ে ডাইভার্ট করে দেওয়া যায়, সেটাই কিন্তু উদ্দেশ্য বলে আমার মনে হচ্ছে। এই টাইমিংটা এই কারণেই গুরুত্বপূর্ণ। এতদিন ধরে এই মামলাটি হলো না কেন? এটা তো আগেই হতে পারত, তাই তো? আমি সবসময় দেখবেন কোন আর্থসামাজিক বিশ্লেষণ রাখার সময় একটি কথা বারবার করে বলি, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইমিংটা দেখুন। তাহলে আগে যখন প্যানেলটাই বাতিল হয়ে গেল, তখন কি আর নতুন বেঞ্চ ছিল না? বেঞ্চ কি নতুন গজালো? তা তো নয়। সেই সময় কিন্তু এই আরো একটা জনস্বার্থ মামলা যেটা এখন হয়েছে, তখন হতে পারত, নতুন বেঞ্চেই হতে পারত। পরীক্ষা নেওয়া হয়ে গেল, খিচুড়ি নোটিফিকেশন হয়ে গেল, যোগ্য কিছু চান্স পেলেন, তারা এখন মানে প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেক অযোগ্য, মানে অনেক যোগ্য চান্স পেলেন না, তখন সেই সময়ে দাঁড়িয়ে এই পিআইএলটা হলো, আমার কাছে কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। নো অফেন্স, I mean no offense here. I'm just here recording my observation, nothing else. সেটা মনে হয়েছে। তাই এখান থেকে কিন্তু আমি কোনো আশা দেখছি না। এটা লিঙ্গার করার জন্য, ডিলে করবার জন্য, এবং ডিভাইড অ্যান্ড রুলটাকে আরো বেশি করে একত্রিত, ইউনাইটেড ফাইট যাতে করে শিক্ষকেরা করতে না পারেন। এই তো আমার এবার ওদিকে আছে, ওদিকে একটু দেখি, টাকা পয়সা দিয়ে আশা জেগেছে, মামলাটা আবার লড়া যাক, এইদিকে চলে গেল। তোমরা তো ফ্রেশার, তোমাদের সঙ্গে আমাদের কি, তাই না? আসলে সবাই যে শিক্ষক বা ভাবি শিক্ষক, সবাই মিলেই যে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, মানে তানের অ্যাঙ্গেলে দেখতে গেলে এই শিক্ষা ব্যবস্থা বাঁচবে না, মারা গেছে অলরেডি, ইজ ডেড। আপনারা যেটা দেখছেন সেটা মৃতদেহ, মনে হচ্ছে বেঁচে আছে, আসলে মারা গেছে। তো সেটা চলবে। পাশাপাশি দেখুন আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং, এই যে এরা ফ্রেশাররা, যোগ্যরাও করছেন দাবি, এটা একমত, আমি দেখলাম এক্ষেত্রে একমত, যে সিট বাড়ানো হোক, ভ্যাকেন্সি বাড়ানো হোক, 50,000 করা হোক, 1 লাখ করা হোক, যাই হোক, বাড়ানো হোক। শিক্ষামন্ত্রীও কিন্তু বেশ খেলছেন, দারুণ খেলছেন, মানে লেজে খেলাচ্ছে। হ্যাঁ, আমরা দেখছি, কথা বলেছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সবটা বলা যাবে না এখানে, আমরা দেখছি। মানে কি আশা জাগাচ্ছেন, এই সামনে ভোট না, ওরে বাবা। আবার একজন দেখবেন জেলে ছিলেন, জেল থেকে এসে সবাই এখন বাইট দেয়, জানেন তো? জেল থেকে এসেই বাইট, আবার ইন্টারভিউ চ্যানেলে চলে যায়। এঁটো খাটা পাওয়া জনতার একাংশ, তারাও আবার বেশ ফুর্তি করে, এই যে আমাদের নেতা ফিরে এলো, মালা ঝুলিয়ে, মালা পরিয়ে জেল থেকে ফিরিয়ে নিয়ে আসা হয় বাড়িতে, তারপরে ইন্টারভিউ। কোনো দোষী প্রমাণিত হয় না, কোনো অভিযোগী প্রমাণিত হয় না, এটা তো আমরা জানি। তো সেরকম একজন ব্যক্তি
তিনি মাননীয়ার বিরুদ্ধে খুব মাঝে মাঝে খুব উল্টোপাল্টা বলতেন, জেলে যাওয়া, জেলে কারণ ওই যে তিনি মিডিয়াতেও ছিলেন আর কি, জেলে যাওয়ার ব্যাপারে গালিগালাজ করতেন, জেল থেকে গালিগালাজ করতেন, সাংবাদিকদের গালিগালাজ করতেন মাননীয়ার বিরুদ্ধে। তিনি এখন আবার ফিরেছেন, জেল থেকে মুক্তি পেয়েছেন, একেবারে দারুণ মাননীয়ার ল্যাজ নাড়া অমুকে পরিণত হয়েছে। তো তিনি আবার কি বলছেন, যেটা সবাই আমি বারবার করে বলি, তারা বলেন যেটা একদম এটা ভেতরের সেটিং, কি বলছেন যে আমরা তো নিয়োগ করতে চাই, কিন্তু ওই যে উকিলগুলো হতে দিচ্ছে না, মামলা টামলা করছে। মানে কোন দলের উকিল, মানে বুঝতেই পাচ্ছেন ওই আর কি, বিকাশ বাবু কোন দলের জানেন নিশ্চয়ই, এসব আছে কোন দলের উকিল টুকিল, ট্রেডমার্ক আছে আপনারা জানেন, এরা হতে দিচ্ছে না। লোকে ভাববে জনগণ তাই তো, যারা মাননীয়ার অনুগত, যারা জায়নিস্ট শক্তির রাজনৈতিক দলকে কিভাবে পরিচালিত করে, কর্পোরেট কিভাবে রাজনৈতিক দলকে ফান্ডিং করে তাদের আখের গোছায়, সেটা যারা জানে না তারা ভাবছে তাই তো, এই তো ওরা মন্ডল করে দিচ্ছে। মাননীয়া তো এই যে নোটিফিকেশন বের করেছে, উকিলদের জন্য করে খাওয়ার সুযোগ তৈরি করেই যে খিচুড়ি নোটিফিকেশন বের করা হচ্ছে, বিভিন্ন রকমের ফাঁক রাখা হচ্ছে, সেটা তো সাধারণ লোকে বোঝে না। মানে চাইছি, আমরা তো চাই, দিদিও বলেন মাঝে মধ্যে আমরা তো নিয়োগ করতে চাইছি, ওরাই হতে দিচ্ছে না। আসলে গোল টেবিল বৈঠকে, চা টেবিলে যে ভেতরে ভেতরে সব সেটিং করেই হচ্ছে যে আমি এটা নিয়ে লিখেওছি আগে, আমরা মামলা করার স্কোপ দেব, সুযোগ রাখবো, তোমরা করো। আর দুই দলের অ্যাকাউন্টেই জায়নিস্টদের ফান্ডিং ঢুকে যায়, এটাই হচ্ছে ব্যাপার। মনে হচ্ছে প্রতিপক্ষ, আদৌ নয়, তারা সব এক পক্ষেই আছে। শিকারকে জনতা, মুরগি জনতা, তারা প্রশ্ন করে না, তারা দলে দলে বিভক্ত, কোন দলে বিভক্ত, সেটাই হবে, যা হচ্ছে সেটাই হবে, এটা হওয়ার কথা, এটা একটা প্রক্রিয়া, ইউ ক্যানট স্টপ ইট। আমরা যারা কতিপয় বুঝি তারা বোঝার চেষ্টা করি এই পর্যন্ত, যাতে করে আমরা এই দলবাজির মধ্যে না পড়ি আর কি, দলের পাঁকে না পড়ি, মাথাটা ক্লিয়ার রাখতে পারি। এবার দেখুন, যারা এত এত সিট বাড়ানোর কথার জন্য দাবি তুলছে, তাদের এবার একটা প্রশ্ন করি। আচ্ছা, এত স্কুল যে বন্ধ হয়ে গেল মাঝে, এ তো কিছুদিন আগেই দেখা গেল 18,000 স্কুল বন্ধ হয়ে গেছে রাজ্যে। সব সংখ্যাটা যদি ধরা যায়, করোনার পর থেকে কমপক্ষে 30 থেকে 40,000 স্কুল বন্ধ হয়ে গেছে, সংখ্যাটা দিন দিন বাড়ছে। কেন? ওই যে সেই সময় স্কুল 2 বছর এমনিতেই বন্ধ ছিল, ছেলেমেয়েরা পড়তে যায়নি, তারা বিভিন্ন কাজে ঢুকে গেছে, কি করবে, পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে গেছে, পাশাপাশি মোবাইল বিপ্লব, ডিজিটাল ব্যাপার, অনেক কিছু ঢুকে গেছে, এবং ফান্ডিং শিক্ষাক্ষেত্রে কমিয়ে দেওয়া হয়েছে, শিক্ষক নেই বিভিন্ন জায়গায়। তো যাদের সামর্থ্য তারা প্রাইভেট স্কুলে ভর্তি হয়েছে, বাকি দিন নেই, তারা পড়ে আছে বা তারা কাজ করতে বেরিয়ে গেছে, যাদের বয়স একটু হয়েছে, পারে যারা। তাহলে এই অবস্থাতে যখন এত হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তখন ভ্যাকান্সি কি করে থাকবে? আমি দেখলাম এক ভাবে শিক্ষিকা, তিনি বলছে, বা শিক্ষকরাও বলছেন, বাইটে মানে চ্যানেলে দেখলাম, যে মাত্র এই যে 2016 থেকে 2025, 2016 পরে তো নিয়োগই হয়নি, মানে প্রায় 10 বছর, মাত্র আগেকার ভ্যাকান্সি তো ওটা ছিলই আমাদের, তারপরে কত ভ্যাকান্সি তাহলে বাড়লো? আগেকার তো 26,000 ভ্যাকান্সি ছিলই, 26,000 বাতিল হয়েছে, এখন কত নিয়োগ হচ্ছে? 35,000 মতো, 35,000 ধরুন, মানে কত? 10,000ও বাড়লো না। কেন বাড়লো না? এই 10 বছরে 10,000 ভ্যাকান্সি, তাও 10,000 নয়। আগে সিপিএম এর আমলে, বামের আমলে প্রতি বছর 10,000, 15,000 করে বা 20,000 করে নিয়োগ হতো। এখন 10 বছরে 10,000 ভ্যাকান্সিও বেরোলো না। কিন্তু তারা এটা বুঝতে চাইছেন না যে এই 10 বছরে কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, করে ভ্যাকান্সি হবে। আর ভ্যাকান্সি থাকলেও সরকার নেবে, সেটা শো করবে? অনেক স্কুলে শিক্ষক নেই, তারা সেটা শো করবে না। যতটা সম্ভব কম করে ভ্যাকান্সি দেখানো যায় সেটাই ওরা করবে। আর স্কুল যে বন্ধ হয়ে যাচ্ছে, সে বাস্তবতাও তো আছে, তাই ভ্যাকান্সি ওদিকেও সত্যি সত্যি কমেছে, কোনো সন্দেহ নেই। তার ফলে এই
সাঁড়াশি আক্রমণে চলছে। একদিকে সরকার ভ্যাকান্সি শো করবে না, ঠিকঠাক ভ্যাকান্সি দেখাবে না, অপরদিকে এত এত স্কুল বন্ধ হয়ে গেছে, সেখান থেকেও ভ্যাকান্সি জেনারেট করবে না। তার ফলে এই পরিস্থিতি, তাই তো? তাহলে সেই সময় যদি জনতা স্টে হোম স্টে সেফ না করতো, শিক্ষকেরা স্টে হোম স্টে সেফ না করতো, প্রতিবাদে সামিল হতো, সেই সময় আমি বলেছিলাম যে শিক্ষকদের কিন্তু সময় আসছে, বহুবার অ্যালার্ট করে দিয়েছিলাম। অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে দ্য স্কুল ইজ ডেড বলে একটা আর্টিকেলও আছে, যে স্কুল কিন্তু শেষ, আর নেই, বলেছিলাম 2020-তেই বলেছিলাম। কিন্তু মানুষ শোনেনি, মানুষ ভয় পেয়েছে, করোনায় ভয় পেয়েছে। তো তার ফলে স্কুলগুলো বন্ধ হতে আরো সুবিধে হয়ে গেল আর কি, হয়ে গেল। এবার ভ্যাকেন্সির জন্য হাপ বিদ্বেষ করবে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। স্টে হোম স্টে সেফ করে জনতার একটা বড় অংশ, মধ্যবিত্ত বিশেষ করে, তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ে ফেলেছেন। এবারে প্রশ্ন হচ্ছে, নিয়োগ হবে? হ্যাঁ, সম্ভাবনা একদম আছে, একেবারে নেই তা নয়। কেন? সামনে ভোট। এই নিয়োগটা করার দুটো উদ্দেশ্য থাকতে পারে। একটা হলো ভোট সামনে এবং দেখানো যে না, আমরা কিন্তু নিয়োগ করতে চাইছি, ওরা এতদিন হতে দেয়নি, কিন্তু এবারে আমরা কিন্তু যেরতর প্রকারেও কিছু না কিছু নিয়োগ করবই। ব্যাস, একটা হতে পারে, আমার নাও হতে পারে। এটা ওরা জল মাপছে, বিক্ষোভ কত দিকে, কতদিন, কতটা উগ্র হতে পারে, সব দিকে ওদের লোক আছে, ওরা জল মাপছে। দ্য স্কেলিং বা পাবলিক মুড অলসো। জনগণের কিছু যায় আসে না, জনগণের কাছে শিক্ষকরা ইতিমধ্যে বিচ্ছিন্ন, সেটা করোনা কালেই হয়ে গেছে। মিডিয়া প্রচার করে দিয়েছে ওরা ঘরে বসে মাইনে পাচ্ছে আর আপনাদের ধোপানাপিট বন্ধ, এমন পরিস্থিতি। এমন একটা সে সময় তাই হয়েছে, মানুষের এভাবে ওরা প্ল্যানফুলি এটা করেছে। শিক্ষকদের একাংশ অবশ্যই তার নিজেরাও তার জন্য দায়ী, তাদের জীবনযাপন, তাদের মানসিকতা এক কথায় গ্রহণযোগ্য নয় আমার কাছে অন্তত। তাহলে ওটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যে এই যুব শক্তি যারা, এই যে লক্ষ লক্ষ যারা রয়েছে চাকরির প্রত্যাশায়, ফ্রেশার বিশেষ করে, তারা কিন্তু বিএ, এমএ, বিএড, এমএসসি, বিএড, বিভিন্ন রকম শিক্ষণ ডিগ্রি, মানে ডিগ্রিগুলো নিয়ে বসে আছে, ভালো রেজাল্ট করে বসে আছে। তাদের মধ্যে ক্ষোভ জমছে, ক্রোধ জমছে এবং তাদের বয়স কম, অনেকেরই বয়স কম, সবার মানে কম, অন্তত এই বাতিল হওয়া শিক্ষকদের তুলনায় কম। তো এরা কিন্তু একটা আশঙ্কার কারণ আছে, হয়ে আছেন মাননীয়ার কাছে। তো কিছু নিয়োগ তো করতেই হবে, ফ্রেশার থেকে তো কিছু নিয়োগ অন্তত কিছু করতেই হবে। যোগ্য অযোগ্য শিক্ষকদের তাদের সংসার আছে, পরিবার আছে, ভয় আছে, ভীতি আছে, কম বেশি সঞ্চয়ও আছে অনেকের, একেবারে কারো সঞ্চয় নেই এমন নয়। হ্যাঁ, তো আর বয়সও হয়ে গেছে, সেই সাহস, মারপিট করার সাহস, পুলিশের ব্যারিকেড ভাঙার সাহসও তাদের সেভাবে নেই। এটাই হচ্ছে স্বাভাবিক মনস্তত্ত্ব, ইস কমন মাইন্ডসেট। কিন্তু ফ্রেশারদের তো সে অর্থে কিছু হারানোর নেই। অনেকেই আছেন যারা চাকরি কিছু করার নেই, ব্যবসা করার কোনো পুঁজি নেই, সংসার নেই, প্রেমিকা ছেড়ে চলে যাচ্ছে, প্রেমিকাও চাকরির চেষ্টা করছে একসঙ্গে, এরকম বহু কাপল আছে। তো তাদের তো মারমুখী হওয়ার সুযোগটা বেশি, কিছুটানটা নেই, কম আছে, একেবারে নেই তো তা বলা যাবে না, কম, রক্ত গরম থাকতে পারে। তো তাদেরকে সামাল দিতে গেলে অন্তত কিছু নিয়োগ করা জরুরি ভোটের আগে, সামাল দাও, আমার এটা মনে হচ্ছে। কিন্তু ধরুন যদি নিয়োগ হয়, তাহলে কি যারা নিযুক্ত হবেন তারা শান্তিতে থাকবেন যে না, এই তো এবার স্থায়ী চাকরি পেলাম, আর চিন্তা নেই? একদমই না, আরো অ্যালার্ট থাকবেন। কারণ তারপরে ভোটের পরে আরো একটা খেলা শুরু হতে চলেছে, আমি বারবার বলেছি, সর্বক্ষেত্রে ভয়ঙ্কর খেলা শুরু হবে। তাই খেয়াল করবেন, ওরা 26,000 শিক্ষক ছাঁটাই করেছে কি জন্য? শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য? দুর্নীতিহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য? না,
দুর্নীতি অনেক ডিপার্টমেন্টে, কোন ডিপার্টমেন্টে দুর্নীতি নেই বলুন তো? পুলিশে দুর্নীতি নেই তো পুলিশ নিয়োগে কোনো সমস্যা হচ্ছে? সেখানে প্যানেল বাতিল হচ্ছে? পুলিশে কি ঘুষ দিয়ে চাকরি পাওয়ার উদাহরণ নেই? বহু আছে, বহু আছে, বহুদিন থেকে আছে। তাহলে ওদের পুলিশ লাগবে এখন, সে চুক্তিভিত্তিক হোক যেমনই হোক, পুলিশ লাগবে। আগামীতে জনবিক্ষোভ সামাল দেওয়ার জন্য রোবো পুলিশে তো খরচা পোষাবে না, রোবো পুলিশ ওইটা পারবেও না করতে, ঠেঙাতে। পুলিশ লাগবে, তাই পুলিশে কিন্তু কোনো সমস্যা নেই। পুলিশ নিয়োগ টুকটাক বিলম্বিত হলেও কিন্তু পুলিশ নিয়োগ, এই যে আপনারা জানেন পরীক্ষা টরীক্ষা হচ্ছে, নিয়োগ হবে, কনস্টেবল নিয়োগ অন্তত হবে, সিভিক পুলিশ নিয়োগ অন্তত হবে, ওসব হবে। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা বারবার করে আসছে, তাই না? কেন? কারণটা আগেই বলেছি, ওদের দরকার নেই। তাহলে 26,000 বাদ দিয়ে 35,000 নেবে ওরা, 35,000। এখনো যদিও ভেরিফিকেশন বাকি আছে, ইন্টারভিউ বাকি আছে, অনেক অনেক জল করানো বাকি আছে, তবুও যদি আমরা ধরে নিই যে নিয়োগ হলো, কত হলো? 35,000। তাহলে ওরা ছাঁটাই করার জন্য 26,000কে বাদ দিল সরকারের উপর বোঝা কমানোর জন্য, প্রাইভেটাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষাকে বেসরকারি করবার জন্য। তার বদলে ওরা 35,000 আবার গিলে নেবে? আপনার ক্যালকুলেশন কি বলে? গিলে নেবে 35,000? ওদের যদি মনে হতো যে না, আমরা সত্যি সত্যি নিয়োগ করব, 35,000ই আমরা মানে বাড়তি নিয়োগ করব, তাহলে এই যোগ্য শিক্ষকদের রেখে দিয়ে আর তাদেরকে পরীক্ষায় বসতে বাধ্য না করে, ওই যে 15,000 মতো যোগ্য শিক্ষক, তাদেরকে রেখে দিয়ে বাকি কত থাকলো? অযোগ্য তো না হয় বাদই ধরে নিলাম, বাকি থাকলো কত? 35 থেকে 15, 20,000। 20,000-এর জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারতো ফ্রেশারদের জন্য, তাহলে কোনো সমস্যা থাকতো না। এই খিচুড়ি, 10 নম্বরের অভিজ্ঞতা, আগে যোগ হবে না পরে যোগ হবে, এসবের কোনো গল্প থাকতো না। বেসরকারি অভিজ্ঞতা যোগ হবে কি হবে না, থাকতো না। তাহলে অযোগ্য পরীক্ষায় বসলো কেন, সেটাও থাকতো না, কারণ ওই যোগ্যদের তো রেখেই দেওয়া হতো, তাদের তো পরীক্ষায় বসার দরকারই পড়তো না, তারা তো যোগ্য হয়েও আবার পরীক্ষায় বসতে হলো। ভাবুন কিরকম অদ্ভুত একটা পরিস্থিতি, মানুষ মেনেও নিচ্ছে। তাহলে ওই 20,000-এর জন্য একটা সেপারেট ফ্রেশারদের নিয়ে একটা এক্সাম, যেমন আগেও হয়েছে, হওয়া উচিত ছিল, কিন্তু ওরা করলো না। কেন করলো না? ওরা তো বাদ দিতে চায়। তাই কথায় কথায় ধরুন 35,000 নিয়োগ যদি ওরা ভোটের আগে করেও দেখায়, করতে পারে, তাহলে কিন্তু অশান্তি আরো শুরু হলো। কেন? এটাকে কিন্তু আপনি মানে নির্ভর করে, মানে ওই সমুদ্রে জানেন তো, ফুটো নৌকো নিয়ে হাঙর অধ্যুষিত সমুদ্রে যদি আপনি যান, ব্যাপারটা সেরকম দাঁড়াবে। মানে ফুটো নৌকো নিয়ে আপনি হাঙর অধ্যুষিত সাগরে পাড়ি দেবেন, একদমই করবেন না। বিকল্প ব্যবস্থার সময় ভেবে রাখবেন, মনে রাখবেন ওটা ভোটের জন্য, এবং এই ফ্রেশারদের যে বিক্ষোভ, সেটাকে সামাল দেওয়ার জন্য কিছু নিয়োগ করা হলো মাত্র, যা ভোটের পরে আবার বাতিল করার জন্য উঠে পড়ে লাগা হবে আইনতভাবে। কেন? 2016 সালের প্যানেল 7-8 বছর বাদেও যদি বাতিল করা যায় বিভিন্ন দুর্নীতির গল্প শুনিয়ে, তাহলে এই যে প্যানেল হবে, তাতে কত দুর্নীতির গল্প ঢুকে গেছে বলুন দেখি। কত দুর্নীতি, কত অনিয়ম, অভিজ্ঞতার সমতা হয়নি, বেসরকারি অভিজ্ঞতা পায়নি, তারপরে অযোগ্য ঢুকে গেছে, এরকম কত রকমের যুক্তি আছে, দুর্নীতির পক্ষে যুক্তি যত রকম আছে। তাতে করে এই যে প্যানেল যদি নিয়োগ হয়, তাহলে সেটাকে কতবার গলা কাটা যেতে পারে সেই প্যানেলের, কল্পনা করে দেখেছেন? তাই ক্ষেত্র তৈরি থাকবে। কয়েক মাসের চাকরি যদি করতে পারেন, কিছু মাইনে পান, সেটা ঠিক আছে,
বা হয়তো এক দেড় বছর করতে পারলেন, মামলা টামলা চলবে তো বাদ দেওয়ার জন্য কোনোভাবে, যদি নিয়োগ হয় আর কি। ভোট আছে বলেই বলছি, ভোট না থাকলে আমি বলতামই না, একেবারে প্রশ্নই ছিল না, কিন্তু ভোট তো এসে গেছে দোরগোড়ায়, সামনে আবার এত এত পরিবার, মানে ভোট তো আছে, কিছুটা ম্যাটার করে। একটা ফ্রেশার মানে তার বাবা মা, তার পরিবার, লক্ষ লক্ষ যুবক যুবতী, তার মানে মানে পরীক্ষায় তো দিয়েছে ধরুন 11-12 5 লক্ষ, 5-6 লক্ষ, তাই তো, মানে 9-10 মিলিয়ে এরকম যদি হয় তো কত হচ্ছে, অনেক লোক, সংখ্যাটা অনেক। তো তাদেরকে খেপালে তো সমস্যা। পাশাপাশি এরা বিক্ষুব্ধ হয়ে উঠলে আরো সমস্যা। তাই হাতে রাখতে হবে কিছু হলেও মূল্য ঝুলিয়ে, যে না এই যে পাশাপাশি আরো যুবক যুবতী আছে, তারা তো ট্রেনিং ফেনিং করছে, এখনো এখনো তো উঠে যায়নি। বিএড প্রতিষ্ঠানগুলো সব কিছু আছে, রাজনৈতিক দলের নেতাদের বিএড সংস্থাগুলো আছে যারা চলছে, ট্রেনিং আছে, ডিএলএড সংস্থা চলছে, তো সেগুলো এখনো চলছে, কেউ কেউ তো করছেন, সংখ্যা কমে গেছে কিন্তু করছে, তাদেরকেও মূল্য ঝুলিয়ে রাখতে হবে। তাই এটা একদিনের প্রোগ্রাম নয়। তাই এজেন্ডা 2030 কেন, এখনো 5 বছর সময় আছে। তার মধ্যে টেটে বসতে বাধ্য করা হবে ইন সার্ভিস যারা শিক্ষক তাদেরকে, যেটা বলা হয়েছে 2 বছর 2027-এর মধ্যে টেট ক্লিয়ার করতে হবে, নইলে বসে যেতে হবে যদি 5 বছরের বেশি চাকরি থাকে, তাই তো। এগুলো তো একসঙ্গেই হচ্ছে। পাশাপাশি যদি এই নিয়োগটাও হয়ে থাকে, ভোটের স্বার্থে যদি করা হয়, বিক্ষোভ সামাল দেওয়ার জন্য যদি করা হয়, সেটাকেও কিন্তু হটানোর জন্য আরো 5 বছর সময় আছে, 2030 পর্যন্ত, তাই তো। তাই যদি নিযুক্ত হন, এই সিস্টেমে স্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত হন, এই সাবজেক্ট যে প্যাটার্ন আছে সেভাবে যদি আপনি ভাবেন পড়িয়ে যাবেন সারা জীবন, এই এআই আবহেও, বেসরকারীকরণের আবহেও স্থায়ী চাকরি পেলেন, আর চিন্তা করবেন নেই, এটা করলে কিন্তু আপনি নিজের কবর নিচে খুঁড়বেন। তাই মানসিক প্রস্তুতি রাখুন, পরবর্তী মামলার আপডেটের কথা মাথায় রেখে সেইভাবে জীবিকাকে নিয়ে ভাবুন, পরিবারকে নিয়ে কি করবেন, কোন গন্তব্যে যাবেন, সেটা মাথায় রাখুন। এই বলে আজকের লাইভ শেষ করছি। ভালো থাকবেন। শুভরাত্রি।